জি জি ভাই একটু শুরু করুন। হ্যাঁ, লাইভে আসছে, আমরা শুরু করি তাহলে না? আপনি একটু মিউট করে দেন আপনার এটা। জি স্যার। জি জি একটা সুপ্রিয় ডাক্তারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান। আমি আপনাদেরকে এফসিপিএস মেডিসিনে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা ফেসবুক লাইভে দেখছেন, আপনারা কমেন্টের মাধ্যমে সংযুক্ত থাকবেন এবং আপনারা যারা ফেসবুক লাইভে দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। অনেকেই ভাবেন যে এটা ফেসবুক লাইভে যেহেতু থাকছি, আমি অন্য এক সময় করে দেখে নিব, কিন্তু আলটিমেটলি এটার দেখা হয়ে ওঠে না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আমার সাথে সংযুক্ত থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি দুইটা ওসপির মাধ্যমে শুরু করতে চাই। আসলে আপনারা জানেন এফসিপিএস পরীক্ষার জন্য ওসপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আপনারা জানেন যে টোটাল 10টা ওসপি স্টেশন থাকে এবং প্রত্যেকটা স্টেশনের সময় হচ্ছে 5 মিনিটস, এবং ইসিজি যে স্টেশনটাতে, সেই স্টেশনটাতে দুইটা ইসিজি থাকে। তো দুইটা ইসিজির জন্য আপনি সময় পাবেন 2.5 মিনিট করে। সুতরাং এই 2.5 মিনিটের মধ্যে আপনাকে ইসিজি রিড করতে হবে, কোশ্চেন পড়তে হবে এবং কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সুতরাং আপনি খুব বেশি সময় পাবেন না। তাহলে দেখেন এই ইসিজিটার দিকে একটু তাকানোর চেষ্টা করেন। আমরা যদি ইসিজিটাতে দেখি, এটার জন্য আপনার জন্য কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইসিজি ডায়াগনোসিস, নাম্বার 2 মেনশন 6 সার্কামস্টেন্সেস হোয়ার দিস ইজ সিগনিফিকেন্ট, এন্ড নাম্বার 3 মেনশন 2 থেরাপিউটিক অপশনস, কি কি থেরাপিউটিক অপশনস রয়েছে আপনার জন্য। তাহলে হোয়াট ইজ দ্য ইসিজি ডায়াগনোসিস। তাহলে ইসিজি ডায়াগনোসিস দেখেন, এটার ইসিজি ডায়াগনোসিস কি? ইসিজি ডায়াগনোসিস হচ্ছে ভেন্ট্রিকুলার ectopics in the form of trigeminal. 6 circumstances where this manifestation is significant, এটা ডেভিডসনের রয়েছে খুব সুন্দর করে। এই যে দেখেন মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকম থাকে। ধরেন ডায়াগনোসিস থাকলো 1 নাম্বার, 6 সার্কামস্টেন্সেস এখানে থাকলো 3 নাম্বার, এবং হচ্ছে 2 থেরাপিউটিক অপশনস এখানে থাকলো আপনার জন্য 1 নম্বর। এটা আমি আপনাদেরকে ওসপির একটা জাস্ট স্ট্রাকচার দেখানোর চেষ্টা করলাম। আরেকটা ওসপি যদি আমি দেখি, ওসপি আরেকটা ঠিক এরকম হতে পারে, তাই না? যে এখান থেকে কি কি কোশ্চেন থাকতে পারে, যে হোয়াট ইজ দ্য ইসিজি ডায়াগনোসিস, রাইট 4 ম্যানেজমেন্ট অপশনস, মেনশন দ্য ড্রাগস দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে এখানে দেখেন, আমি যদি খুব ভালো করে ইসিজিটার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইসিজিটা হচ্ছে একটা এট্রিয়াল ফ্লাটার একটা ইসিজি, তাই না? এট্রিয়াল ফ্লাটার। এখানে আমরা যদি তাকাই 1 2 3 তিনটা এবং একটা ফ্লাটার হবে, আপনারা জানেন কিউআরএস কমপ্লেক্সের মধ্যে বাড়িড হয়ে থাকে। সুতরাং ইসিজি ডায়াগনোসিস ইজ এট্রিয়াল ফ্লাটার উইথ 4:1, এট্রিয়াল ফ্লাটার উইথ 4:1 এর বিভাগ, তাই না? আচ্ছা, এখন রাইট 4 ম্যানেজমেন্ট অপশনস। এট্রিয়াল ফ্লাটারের ম্যানেজমেন্ট অপশনস কি? এট্রিয়াল ফ্লাটারের ম্যানেজমেন্ট অপশনস হচ্ছে, আপনারা সবাই জানেন যে ডিগক্সিন, বিটা ব্লকার্স, ভেরাপিমিল, ডিসি কার্ডিওভার্সন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এন্ড অ্যান্টিকোয়াগুলেশন, এগুলো হচ্ছে আমার ম্যানেজমেন্ট অপশনস। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে মেনশন দ্য ড্রাগ দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, এটা হচ্ছে ক্লাস 1C ড্রাগস। এখন এই ওসপিটা দেখানোর আমার উদ্দেশ্য কি? আপনি যখন একটা ওসপি পড়বেন, ধরেন আপনি পড়ছেন যে এট্রিয়াল ফ্লাটারের একটা ওসপি, আপনি কি করবেন? আপনি যে কোনো ওসপি বই থেকে এটা পড়তে পারেন। ধরেন এটা আপনি জেনেসিসের শীট থেকে পড়ছেন, কিংবা জোলিসারের বই থেকে পড়ছেন, কিংবা রিদম থেকে পড়ছেন। আপনার কাজ হচ্ছে আপনি যখনই এট্রিয়াল ফিব্রিলেশনটুকু পড়বেন, আপনি সাথে সাথে এট্রিয়াল ফ্লাটার কিংবা এট্রিয়াল ফিব্রিলেশন, আপনি ধরেন এট্রিয়াল ফ্লাটার পড়ছেন, আপনি সাথে সাথে ডেভিডসন থেকে এট্রিয়াল ফ্লাটার অপশনটুকু বের করে নেবেন, নিয়ে সেখান থেকে আপনি এই অ্যান্সার গুলো বের করার চেষ্টা করেন। আপনি যদি ওসপি বই থেকে এটা দেখে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই টপিকটা পড়া হলো। আপনি এই কোশ্চেন গুলো দেখবেন, যদি না পারেন তাহলে ডেভিডসন থেকে খুঁজে খুঁজে এই অ্যান্সার গুলো বের করার চেষ্টা করবেন। তাহলে আপনার এট্রিয়াল ফ্লাটার এই পোর্শনটুকু আপনার পুরোপুরি পড়া হয়ে গেল। তাহলে ওসপি পড়ার নিয়ম হচ্ছে এই, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে দুইটা ওসপি দেখালাম। এই দুইটা ওসপি যদি পরীক্ষায় আসে, একটা স্টেশনেই থাকবে দুইটা ওসপি, আপনি 2.5 মিনিট করে 5 মিনিটের মধ্যে দুইটা ওসপি আপনাকে সলভ করতে হবে। এখন আমরা অনেকেই জানি না
যে এফসিপিএস পরীক্ষায় পাশ কিভাবে হয়। এফসিপিএস পরীক্ষায় পাশের কিন্তু একটা মানে খুবই একটা আমি বলবো যে আমার দৃষ্টিতে একটা মানে অদ্ভুত একটা নীতিমালা রয়েছে। এখানে পরীক্ষা হয় টোটাল 75 মার্কসের উপরে। 75 এর মধ্যে আপনার রিটেনে থাকে 25, ক্লিনিক্যালে থাকে 25, ওসপি এবং ওরাল এই দুইটা মিলে হয় 25। তাহলে টোটাল পরীক্ষায় 75 মার্কসের উপরে। আপনি পাস করার জন্য এটলিস্ট 43.5 মার্কস লাগবে পাস করার জন্য, 43.5। এর মধ্যে আপনি যদি 45 পান তাহলে তো পাস। আপনি যদি 43.5 মার্কস পান তাহলে 1.5 মার্কস সাধারণত গ্রেস দিয়ে দেওয়া হয়, তাহলে টোটাল 45 আপনার হয়ে গেল। আচ্ছা, এখন আপনি ধরেন রিটেন পরীক্ষা দিলেন, রিটেনে আপনি যদি 1+ পান, 1+ মিন্স আপনি যদি 13 পান, 13 মিন্স হচ্ছে 100-52, 25-এ 13। যদি আপনি 100-25-এ 13 পান তাহলে আপনি কিন্তু ওসপি দিতে পারবেন এবং হচ্ছে ওরাল দিতে পারবেন, ক্লিনিক্যাল পরীক্ষা সবগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি 2+, তখন আপনাকে বলা হচ্ছে আপনি যখন 25-এর মধ্যে 15 পান তাহলে আপনি হচ্ছে এটা হচ্ছে 2+। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, কেউ ধরেন রিটেনে পেলো ধরেন 13, ক্লিনিক্যালি পেলো 13, ওইটাতে 3টাতেই পেলো সে 13, তাহলে কিন্তু সে 3টাতেই পাস করলো। কিন্তু 3টাতে পাস করে তার মার্কস হলো টোটাল কত? 3, 13, 39। আলটিমেটলি কিন্তু সে পরীক্ষায় মানে ফেল করে গেল। মানে 3টা পোর্শনে পাস করেও কিন্তু আপনি ফেল করে গেলেন। সুতরাং এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে। কেউ ধরেন রিটেনে পেলো যে ধরেন আমি ধরলাম যে সে 2+ পেলো রিটেনে, হ্যাঁ 15, ক্লিনিক্যাল কেউ পেলো যে 15, তাহলে 15 কত হলো? 30। ওসপি এবং ওরাল এখানে আপনি যদি 13 পান তাহলে টোটাল আপনার মার্কস হলো কত? 43। তাহলে 43 পেয়ে কিন্তু আপনি ফেল করে গেলেন। ঠিক আছে, তাহলে পাস করতে হলে আপনাকে এটলিস্ট 43.5 পেতে হবে। দ্যাট মিনস আপনাকে দুইটাতে 2+ পেতে হবে। ক্লিনিক্যালি সাধারণত 2+ যদি আপনি একটু ভালো করেন স্যাররা 2+ দিয়ে দেয়, তাহলে আপনি 15 পেলেন। আপনি রিটেনে যদি 15 পেয়ে যান তাহলে হয়ে গেল আপনার 30। আর ওসপি এবং ওরাল এটাতে ধরেন আপনি যদি 14 পেলেন তাহলে হয়ে গেল আপনার 44। তাহলে আপনি আলটিমেটলি সব মিলিয়ে পাস করলেন। তাহলে এখানে আমি যে মেসেজটুকু দিতে চাচ্ছি, আপনি 3টা জায়গাতে পাস করেও কিন্তু আপনি ফেল করতে পারেন যদি আপনি টোটাল 43.5 মার্কস না পান। আপনি আপনাদেরকে একটা রেজাল্ট শিট দেখাচ্ছি, আপনি দেখেন। হ্যাঁ, এই রেজাল্ট শিটে সে রিটেনে পেয়েছে 1+, ঠিক আছে, ধরেন সে 14 পেয়েছে, আমি ধরে নিলাম উনি 14 পেয়েছে। ক্লিনিক্যালি পেয়েছে 2+, তাহলে আমি ধরে নিলাম কত পেয়েছে সে? 15 আর 14 কত হয়? 29। ওসপি এবং ওরাল দুইটাতেই 2+, দ্যাট মিনস দুইটাতে মিলে অন এন এভারেজ, এখানে আমাদেরকে সবাই দেখছে আমি যখন বলছি, তুমি এখানে বসো, সামনে আসো। 15 এবং 14 এই দুইটা মিলে তার কত হইলো? 29 আর 14, অথবা ধরেন 13, 29 অথবা 13 মিলে তার টোটাল হয়েছে 42। দেখেন আলটিমেটলি রেজাল্ট কি হলো? আলটিমেটলি স্ট্যাটাস আসলো কি? ফেল। তার মানে উনি কিন্তু সবগুলা জায়গাতে পাস করেছে, কিন্তু আমার স্ট্যাটাস আসলো ফেল। কারণ কি? টোটাল সব মিলিয়ে আমার স্ট্যাটাসটা 43.5 হয় নাই। ঠিক আছে, তাহলে আপনি 43.5 হইতে হলে আপনাকে অ্যাটলিস্ট দুইটা জায়গায় হচ্ছে আমাকে 2+ পেতে হয়। দুইটা জায়গায় কি কি? আমি পরামর্শ দিব আপনাদেরকে, রিটেনে 2+ আপনি এনশিওর করেন, ওসপিতে 2+ এনশিওর করেন। ওরালে সাধারণত স্যাররা খুব একটা ভেজাল করে না, ওসপিতে 2+ পেলে ওরালে মিলে আপনি 2+ পেয়ে যাবেন। আর ক্লিনিক্যালি 2+ সাধারণত আপনি যদি একটু ভালো করেন আপনাকে 2+ দিয়ে দেয়। সুতরাং আমাকে রিটেন এবং ওসপি এই দুইটা জায়গা খুবই ক্রুশিয়াল টোটাল পাশের। তাইলে আমি বলেছিলাম যে আমার কোশ্চেন হচ্ছে রিটেন আমাকে পাস করতে হবে, ওসপি প্লাস ওরাল আমাকে পাস করতে হবে ক্লিনিক্যাল। রিটেন পরীক্ষাতে আমার নাম্বার হচ্ছে টোটাল 25, তাই না? 25 মিন্স এটা হিসাব হয় 100। 100-এ যদি আপনি 60 পান তাহলে আপনি 25-এ আপনি পাবেন 4/1 দ্যাট মিন্স হচ্ছে 15। আচ্ছা, রিটেন পরীক্ষায় আমার 200 নম্বরের উপরে। প্রত্যেকটা পেপারে আমার লং কোশ্চেন থাকে 2টা এবং শর্ট কোশ্চেন থাকে 10টা। প্রত্যেকটা লং কোশ্চেনের মার্কস হচ্ছে 25 এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেনের মার্কস হচ্ছে 5। তাহলে 25 হলে 2টা লং কোশ্চেন হচ্ছে আমার 50 নাম্বার, আমার 10টা শর্ট কোশ্চেন মিলে হচ্ছে 50 নাম্বার। আচ্ছা, তাহলে আপনি পরীক্ষায় টোটাল নাম্বার হচ্ছে 180 মিনিটস, আপনি পরীক্ষায় মার্কস হচ্ছে 180 মিনিটস।
তাহলে 2টা লং কোশ্চেন জন্য আপনি পাবেন হচ্ছে 90 মিনিটস এবং 10টা শর্ট কোশ্চেনের জন্য আপনি পাবেন হচ্ছে 90 মিনিটস। তাহলে প্রতিটা লং কোশ্চেনের জন্য আপনি কত সময় পেলেন? প্রতিটা লং কোশ্চেনের জন্য আপনি পাবেন হচ্ছে 45 মিনিটস। এবং প্রতিটা 10টার জন্য যদি 90 মিনিটস হয় তাহলে প্রতিটা শর্ট কোশ্চেনের জন্য আপনি পাবেন হচ্ছে 9 মিনিটস। এই ভাগটা খুবই ক্রুশিয়াল। এই যে এই টাইম ডিস্ট্রিবিউশন, আমি বলবো রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন। আপনি একটা লং কোশ্চেন যদি 45 মিনিটসে শেষ করতে না পারেন, একটা শর্ট কোশ্চেন যদি 9 মিনিটসে শেষ করতে না পারেন, তাহলে আপনি রিটেন পরীক্ষাটা আলটিমেটলি ভালো হবে না। কারণ কি? কারণ আমি আপনাকে বলছি যে একটা লং কোশ্চেন হচ্ছে 25 নাম্বার, এটা যায় একজন স্যারের কাছে। আরেকটা লং কোশ্চেন 25 নাম্বার, এটা যায় আরেক স্যারের কাছে। 5টা শর্ট কোশ্চেন 25 নাম্বার, এটা যায় আরেকজন স্যারের কাছে। আরেকটা শর্ট কোশ্চেন 5টা মিলে 25 নাম্বার, এটা যায় আরেকজন স্যারের কাছে। সুতরাং একটাতে ধরেন আপনি খুব ভালো লিখলেন, ভালো লিখলে আপনি পাবেন 25-এ ধরেন 15। কিন্তু আপনি এটাতে যদি আপনি ধরেন এই 25 নম্বরের জন্য আপনি 1 ঘন্টা সময় নষ্ট করে ফেলেন, তাহলে আরেকটা 25 নম্বরের জন্য আপনি সময় পাবেন সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। তাহলে ওইটাতে কিন্তু আপনি 25-এ যদি আপনি 10 পেয়ে যান, আলটিমেটলি কিন্তু আপনি আর কভার করতে পারবেন না। সুতরাং আপনাকে প্রত্যেকটা ভাগকে, মানে প্রত্যেকটা 25 মিনিটকে সমান গুরুত্ব দিয়ে আপনাকে পরীক্ষা লিখতে হবে। তার মানে প্রত্যেকটা লং কোশ্চেন এবং প্রত্যেকটা 5টা মিলে যে একটা শর্ট কোশ্চেনের একটা পেপার, মানে প্রত্যেকটা লং কোশ্চেন এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেন, প্রত্যেকটা 25 নম্বরকে আপনি সমান গুরুত্ব দিয়ে লিখতে হবে। প্রত্যেকটা 25 নম্বরের জন্য আপনি 45 মিনিট আলাদা করে ভাগ করে নেবেন। আমার একজন স্যার ছিলেন, উনি বলতেন যে প্রত্যেকটা শর্ট কোশ্চেনের জন্য তোমার হচ্ছে 9 মিনিটস। তোমার যখন 9 মিনিটস পার হয়ে যায়, তখন তুমি এই শর্ট কোশ্চেনটা লেখা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তুমি আরেকটা শর্ট কোশ্চেনে চলে যাও। ওইখান থেকে তুমি যখন 2-1 মিনিট এক্সট্রা সেভ করো, সেভ করে তারপর তুমি ব্যাকে এসে এখানে তুমি তারপর ওই যে তোমার বাকি ছিল ওইটা তুমি শেষ করো। মানে রিটেন পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যদি আপনি আমার কাছে একটা টিপস চান, আমি বলবো যে আপনি অতিরিক্ত লেখার লোভ সংবরণ করবেন। যে ধরেন আমার পরীক্ষার সময় একটা কোশ্চেন আসছে যে হাউ উইল ইউ ইভালুয়েট এ 60 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ কাফ ফর 1 মান্থ। তাহলে একটা 60 ইয়ার্স ওল্ড ম্যান 1 মাস ধরে কাফ, আমি যদি তার ইভালুয়েশন করতে চাই, আমি দেখা যাবে যে 1 ঘন্টা এই আমি শেষ করতে পারবে না। তাইলে এই কিন্তু আমাকে শেষ করতে হবে কতক্ষণে? 9 মিনিটে। এগুলো হচ্ছে একটা ট্র্যাপ কোশ্চেন, একটা ফাঁদের মতো একটা কোশ্চেন। আপনি যদি এখানে অতিরিক্ত লেখার লোভ সংবরণ করতে পারেন, আপনি যদি এখানে সিন্ধুকে বিন্দু করে নিয়ে আসতে পারেন, তাহলে আমি বলবো যে এইখানে হচ্ছে আপনি ওয়াইজ এবং এইখানেই হচ্ছে আপনি সফল। কিন্তু আপনি যদি এই ফাঁদে পা দেন, তাহলে দেখা যাবে যে এই কোশ্চেন লিখতে আপনি সময় নষ্ট করে ফেলবেন 15 থেকে 20 মিনিট। বাকি শর্ট কোশ্চেন গুলো লেখার জন্য আপনি খুব একটা সময় পাবেন না। তাহলে আমি বলবো যে 1 নাম্বার যদি পরামর্শ চান, আমি বলবো যে টাইম ম্যানেজমেন্ট। 2 নাম্বার যদি পরামর্শ চান, আমি বলবো যে অতিরিক্ত লেখার লোভ সংবরণ করতে হবে। আচ্ছা আচ্ছা, নিউ কারিকুলাম, একজন বলছেন যে নিউ কারিকুলামে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন হবে। যেমন বিসিপিএস এটা বলেছিল যে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন হবে, এবং হচ্ছে শর্ট কোশ্চেন হচ্ছে কিছুটা বেসড, মানে প্রবলেম ওরিয়েন্টেড হবে। কিন্তু বিসিপিএস কিন্তু শেষ মুহূর্তে এই নোটিফিকেশনটা বাতিল করে দিয়েছে, এবং আমার ধারণা যে কোভিড পরিস্থিতির হয়তো আগামী 3-4 মাসেও খুব একটা উন্নতি নাও হতে পারে, এবং খুব সম্ভবত এই জানুয়ারির পরীক্ষাটা এই একই ফরম্যাটে হতে পারে। যদি ভিন্ন রকম ফরম্যাটে আসার বিসিপিএস থেকে নোটিফিকেশন আসে, ইনশাআল্লাহ আপনাদেরকে ভিন্ন রকম ফরম্যাটের সাথে আমরা তখন ইন্ট্রোডিউস করে দিব। কিন্তু তার আগ পর্যন্ত যে কনভেনশন, যে ফরম্যাট, কনভেনশনাল ফরম্যাটের জন্য আপনারা প্রস্তুতি। প্রিপারেশন ফর রিটেন, রিটেনের জন্য সবচেয়ে প্রিপারেশন হচ্ছে ডিফারেন্সিয়াল সেটিংস। এটা আপনারা এখন পারবেন না, যখন আপনাদের প্রিপারেশনটা একেবারেই শেষের দিকে, তখন আপনার ডিফারেন্সিয়াল গুলো আপনারা সেট করতে পারবেন, তখন এটা আপনাদের জন্য খুবই সুবিধা হবে। এখন আপনার ডিফারেন্সিয়াল সেট করতে পারবেন। রিটেনের জন্য সিম্পটম অ্যানালাইসিস, যে লং কোশ্চেনের জন্য সিম্পটম অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনাকে একটা সিম্পটম দিল যে ফিভার ফর 1 মান্থ, আপনার লং কোশ্চেন শুরুই হবে এই সিম্পটম অ্যানালাইসিস দিয়ে। সুতরাং সিম্পটম অ্যানালাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ। বুলেট সিমটমস, এখানে বুলেট ফাইন্ডিংস ইন জেনারেল এক্সামিনেশন, যেই কোনো রিটেনে বলেন আপনারা, রিটেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যেমন ধরেন এসএলই, এসএলই সম্পর্কে আপনি 1 ঘন্টা লেকচার দিতে পারবেন, কিন্তু রিটেনে এটা খুব একটা কাজে আসবে না। আপনাকে বলা হবে যে এসএলই এর জেনারেল এক্সামিনেশনের জন্য আপনি 5টা থেকে 6টা ফাইন্ডিংস, এটা আপনার আলাদা করে সাজানো থাকতে হবে। যেমন একটা পরীক্ষা হঠাৎ করে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর একটা এক্সরে আসলো, হ্যাঁ, তারপরে এখানে ওসপিতে এখানে বলা হলো যে মেনশন 6 ফাইন্ডিংস ইন জেনারেল এক্সামিনেশন।
রিউমেটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে আমি অনেক কিছুই জানি, কিন্তু হঠাৎ করে আমাকে যখন 6 ফাইন্ডিংস ইন জেনারেল এক্সামিনেশন এইটা আমাকে লিখতে বলা হলো, তখন কিন্তু হঠাৎ করে আমি হতচকিত হয়ে যাই। সুতরাং আপনার যে কোনো ডিজিজের আপনারা যে 6 সিমটমস, 6 ফাইন্ডিংস ইন জেনারেল এক্সামিনেশন, 6 ফাইন্ডিংস ইন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, দি ইনভেস্টিগেশন, মানে এই জিনিসগুলো যদি আলাদা করে সাজানো থাকে, আমি বলবো যে আপনার পরীক্ষার 75% প্রিপারেশন শেষ। কথাটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন যে 6 সিমটমস, 6 ফাইন্ডিংস ইন জেনারেল এক্সামিনেশন, 6 ফাইন্ডিংস ইন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, প্রত্যেকটা ডিজিজ পড়ার সময় এই জিনিসটা আপনারা আলাদা করে সাজিয়ে রাখবেন। তো আপনারা যখন এখানে পরীক্ষা দিবেন তখন কিভাবে ইন্ডিভিজুয়ালি লং কোশ্চেন ইন ডিটেইলস লিখতে হবে এই সম্পর্কে আমরা ইন ডিটেইলস ডিসকাশনে যাব ইনশাআল্লাহ। কিন্তু এখন আমি আপনাদেরকে এই মেসেজটুকু দিয়ে দিচ্ছি যে এই জিনিসটা আপনারা আলাদা করে সাজানো থাকতে হবে। শর্ট কোশ্চেনের জন্য নন ক্লিনিক্যাল যে চ্যাপ্টারস গুলা, প্রথম 9টা থেকে 10টা চ্যাপ্টারস, যে নন ক্লিনিক্যাল যে চ্যাপ্টারস গুলা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা পড়া খুবই টাফ, এগুলা মনে রাখা খুবই টাফ। এগুলো আপনাদেরকে পড়তে হবে পরীক্ষার আগের 15 দিন, পরীক্ষার আগের 15 দিন কিংবা হচ্ছে 1 মাস। এই কারণে ক্লিনিক্যাল চ্যাপ্টারস গুলা এখন আপনাকে একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, এখন 100% আয়ত্তে নিয়ে আসতে হবে। যে পরীক্ষার আগের 1 মাস, পরীক্ষার আগের 20 দিন, তখন কিন্তু আপনাকে ওই যে নন ক্লিনিক্যাল যে চ্যাপ্টারস গুলো রয়েছে এইগুলোর উপর আপনাকে এমফাসাইজ দিতে হবে, কারণ ওইগুলাতে বোঝার কিছু নাই। ওইখানে আপনাদেরকে বক্স মুখস্থ করতে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়। সুতরাং পরীক্ষার আগে আপনি নন ক্লিনিক্যাল চ্যাপ্টারস এর জন্য সময় বরাদ্দ করে রাখবেন। একটা ইনসাইটস থাকতে হবে, যে কোনো ডিজিজ কন্ডিশন একটা ইনসাইটস থাকতে হবে, এটা কি আমি এটা পড়ে আসছি। হ্যাঁ, একটা লং কোশ্চেন আমি আপনাকে एग्जांपल দেই। আমি লং কোশ্চেনের জন্য বলেছি কি একটা লং কোশ্চেন 25 মার্কস, একটা লং কোশ্চেনের 25 মার্কস, এবং এইখানে আপনি সময় পাবেন হচ্ছে 45 মিনিটস। ঠিক আছে, যেমন এইটা একটা লং কোশ্চেন। এই লং কোশ্চেনটা কি, a 30 years old man presented with fever for 1 month on examination there is mild splenomegaly with early diastolic norm. আমার কোশ্চেন কি আসলো, যে ব্রিফলি ডিসকাস দ্য পয়েন্টস অফ ক্লিনিক্যাল ইভালুয়েশন, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি পেশেন্ট, ডিসকাস দ্য ম্যানেজমেন্ট প্ল্যান ইন ডিটেইলস। দেখেন, ক্লিনিক্যাল ইভালুয়েশনের 9 নাম্বার, ইনভেস্টিগেশনের জন্য 8 নাম্বার, ম্যানেজমেন্টের জন্য 8 নাম্বার। তাহলে আমার টোটাল মার্কস হচ্ছে এখানে 25 মার্কস, এবং সময় হচ্ছে কতক্ষণ, 45 মিনিটস। 45 মিনিটস এর মধ্যে এখানে ক্লিনিক্যাল ইভালুয়েশন, বাবা নারায়ণ, এখানে ক্লিনিক্যাল ইভালুয়েশন, হ্যাঁ, এখানে ক্লিনিক্যাল ইভালুয়েশনের জন্য আপনি সময় পাবেন হচ্ছে, এটা আমার একটা রাফ অ্যানালাইসিস, আপনি সময় পাবেন 20 মিনিটস। ইনভেস্টিগেশনে আপনি সময় পাবেন ধরেন 10 থেকে 12 মিনিট। ম্যানেজমেন্টের জন্য আপনি সময় পাবেন 12 থেকে 13 মিনিট। ঠিক আছে, তাহলে টোটাল হয়ে গেল আপনার 45 মিনিটস। 45 মিনিটস এর মধ্যে টোটাল কোশ্চেনটা লেখা আপনাকে শেষ করতে হবে। এখানে প্রথমে এটার প্রথম যে পেজটা, এইটা একটা সিঙ্গেল ডায়াগনোসিস আমরা সবাই জানি, কিন্তু অনেক কোশ্চেন আসে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। সুতরাং প্রথম পেজটা আপনাকে যে এখানে ক্লিনিক্যাল ইনফরমেশন গিভেন হিয়ার, সো মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ, দেখা যাবে যে এই পেজটা সাজাতেই আপনার সময় চলে যাবে 6 থেকে 7 মিনিট। ঠিক আছে, তারপরে আপনি ক্লিনিক্যাল ইভালুয়েশনের জন্য বাকি সময় পাচ্ছেন আর কতক্ষণ, 12 থেকে 13 মিনিট। 12 থেকে 13 মিনিটের মধ্যে আপনাকে হিস্ট্রি, সিমটম অ্যানালাইসিস একটা, আমার পরামর্শ হচ্ছে এই লং কোশ্চেন গুলা আপনারা লং কেসের মতো করে আগান। লাইক হচ্ছে সিমটম অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনি চাইলে পাস্ট ইলনেস একটু নোট করতে পারেন, তার ট্রিটমেন্ট হিস্ট্রিটা একটু নোট করতে পারেন, আদার প্রেজেন্টেশনস, আদার সিমটমস, আদার প্রেজেন্টেশনস অফ দ্য ডিজিজ, এটা একটু নোট করতে পারেন। তারপর আপনি যখন, আমি বলছি কি লং কোশ্চেন ইজ লাইক এ লং কেস, তাহলে লং কেস আমরা কোথায় যাই, তারপরে জেনারেল এক্সামিনেশনে, তারপর আপনি জেনারেল এক্সামিনেশনে চলে যান, সিস্টেমিক এক্সামিনেশনে চলে যান। খুব বেশি সময় এখানে আপনি পাবেন না। টোটাল জেনারেল এক্সামিনেশনে ধরেন আপনি বড় জোর 6 থেকে 7টা পয়েন্ট, সিস্টেমিক এক্সামিনেশনে বড় জোর এখানে 8 থেকে 10টা পয়েন্ট। দেখা যাবে যে আপনি হিস্ট্রি ইভালুয়েশন করার জন্য পাচ্ছেন 6 থেকে 7 মিনিট, এক্সামিনেশনের জন্য আপনি পাচ্ছেন 6 থেকে 7 মিনিট, এর বেশি সময় আপনি পাবেন না। টোটাল তাহলে 20 মিনিটস আপনাকে এই ক্লিনিক্যাল ইভালুয়েশনটুকু শেষ করতে হবে। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি পেশেন্ট, আমি আসছি যে ইনভেস্টিগেশন কিভাবে লিখবেন, ডিসকাস দ্য ম্যানেজমেন্ট প্ল্যান ইন ডিটেইলস। তাহলে আপনি ফার্স্ট কোশ্চেনে ফার্স্ট পেজে আপনি কি লিখবেন, যে ফার্স্টে আমি লিখবো যে ক্লিনিক্যাল ইনফরমেশনস গিভেন হিয়ার, কি কি ক্লিনিক্যাল ইনফরমেশন দেয়া আছে, যে 30 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ফিভার ফর 1 মান্থ। ঠিক আছে, সো মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ, এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি, একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আপনি যখন লং কোশ্চেনে লিখবেন ইট শুড বি কমপ্লিট। হ্যাঁ, যেমন এই কোশ্চেনের জন্য আমি সো মাই পসিবল ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন, এটা হবে আমার কমপ্লিট ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে
যে মেডিকেলের স্যাররা কিন্তু মেডিসিনের টিচাররা কখনোই একটা ডায়াগনোসিস পছন্দ করেন, যদিও এটা হচ্ছে একটা সিঙ্গেল ডায়াগনোসিস, কিন্তু স্যাররা কিন্তু চাচ্ছে যে এখানে আপনি কিছু ডিডি চিন্তা করবেন। যে মেডিসিনের স্যাররা কি চায় যে আমাদের চিন্তা ভাবনার স্পেকট্রামটা হবে অনেক বড়, কিন্তু এখানে সুস্পষ্ট বলা আছে একটা আর্লি ডায়াস্টলিক মারমার, ধরে নিলাম যে এটা অ্যাওর্টিক রিগার্জিটেশন, কিন্তু ফার্দার থিংকিং যেটা যে অ্যাওর্টিক রিগার্জিটেশনের পেশেন্টের কি টিবি হতে পারে না, অ্যাওর্টিক রিগার্জিটেশনের পেশেন্টের কি লিম্ফোমা হতে পারে না। সুতরাং আপনি লিখবেন যে সো মাই পসিবল ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন, বাট আই উইল অলসো কিপ ইন মাইন্ড, আমার মাথায় আরো কিছু রয়েছে, স্যারকে আমি বুঝাতে চাচ্ছি যে আমার স্পেকট্রাম ন্যারো না। আমি কি বোঝাতে চাচ্ছি, ইট মে বি লিম্ফোমা উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন, ইট মে বি ডিসেমিনেটেড টিউবারকুলোসিস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন। ওকে, তারপরে আমি বলেছিলাম কি যে তারপরে আমি চলে যাব তার হিস্ট্রি ইভালুয়েশন, ক্লিনিক্যাল ইভালুয়েশন, দ্যাট মিন্স হিস্ট্রি এন্ড এক্সামিনেশন। তাহলে আমাকে হিস্ট্রিতে এট ফার্স্ট যেটা যেতে হবে, যে এট ফার্স্ট হচ্ছে আমাকে ডিটেইলস অফ ফিভার, যে সিম্পটম দেয়া আছে আমাকে এই সিম্পটম ইভালুয়েশনে চলে যেতে হবে। সিম্পটম কি, মানে ফিভারের ডিউরেশন, এই ফিভারটা কি রেমিটেন্ট, ইন্টারমিটেন্ট অর কন্টিনিউড, এটা কামস এভরিডে অর নট, তার অ্যাসোসিয়েটেড আর কোনো ফোকাল সিম্পটমস রয়েছে কিনা, তার নাইট সোয়েটস রয়েছে কিনা, তার ওয়েট লস রয়েছে কিনা, তার হাই গ্রেড ফিভার অথবা লো গ্রেড ফিভার। মানে একটা ফিভার আমরা যেভাবে ইভালুয়েশন করি, এটা কিন্তু আমি বারবার খুবই এমফাসাইজ দিয়ে বলছি যে সিম্পটমটা দেয়া থাকবে আপনি এট ফার্স্ট লং কোশ্চেন শুরু করবেন এই সিম্পটম অ্যানালাইসিস দিয়ে, কারণ লং কোশ্চেন ইজ লাইক এ লং কেস। লং কেস আমরা কি করি, একটা সিম্পটম যখন বললো তখন আমরা কি করি, সিম্পটম ইভালুয়েশনে যাই। তাহলে আদার সিম্পটমস, একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস পেশেন্ট আদার যে সিম্পটমস নিয়ে আসতে পারে, লাইক শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে, পেশেন্ট পালপিটেশনস নিয়ে আসতে পারে, পেশেন্ট রেড কালার ইউরিন, স্কিন র্যাশ, ফোকাল উইকনেস, জেনারেল ডেবিলিটি, এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। যদি আপনি লং কেসের মতো করে আগান তাহলে দেখা যাবে যে এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এখন এই পেশেন্টের জন্য আমরা কোথায় যাব, যে লং কোশ্চেন ইজ লাইক এ লং কেস, আমি বারবার বলছি লং কোশ্চেন ইজ লাইক এ লং কেস। আমি যদি তার ডিটেইলস অফ ফিভার আদার সিম্পটমস এর দুটো বলেছি, আমি যদি তার পাস্ট ইলনেস এর দিকে তাকাই, তাহলে যেমন তার স্কিন ইনফেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, তার এফসিএস, আইভি লাইন্স, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি তখন স্টেফাইলোকক্কাস দিয়ে হতে পারে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তার কোনো কার্ডিয়াক অ্যাবনরমালিটি প্রিভিয়াস, লাইক তার কোনো মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্রোস্টেটিক ভালভস যেগুলো রয়েছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? দ্যাট মিন্স তার কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ রয়েছে কিনা, তাই না? তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি অফ বাওয়েল নিওপ্লাজম, সেটা থেকে তার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, তাই না? আপনারা জানেন, তাই না? স্ট্রেপ্টোকাস বোভিস দিয়ে তখন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়। আচ্ছা, তার পাস্ট ইলনেস এবং সার্জারি, পাস্ট কোনো ইন্টারভেনশনস হয়েছে কিনা, লাইক তার কোনো সিভিলাইন্স করা হয়েছে কিনা, তার প্রিভিয়াস কোনো কার্ডিয়াক সার্জারি হয়েছে কিনা, তার প্রিভিয়াস কোনো পিসিএ এর কোনো হিস্ট্রি হয়েছে কিনা, তার কোনো ইউরেথ্রাল ইনস্ট্রুমেন্টেশন কিংবা হচ্ছে তার এগুলো হয়েছে কিনা। আমি এখানে আমি যদি তার লং কেসের মতো করে আগাই, তার একটা পার্সোনাল হিস্ট্রি, এটাও গুরুত্বপূর্ণ, কারণ তার আইভি ড্রাগ ইউজ এটার কোনো হিস্ট্রি আছে কিনা, তার কন্টাক্ট উইথ কোনো গুডস অথবা হচ্ছে কন্টাক্ট উইথ কেটেল, এইটাও তার গুরুত্বপূর্ণ। তার মানে পার্সোনাল হিস্ট্রিটা আমি নিয়ে আসতে পারি। তার মানে আমি লং কেসের মতো করে যদি আগাই তাহলে এটা খুবই সুন্দর হয়, তাই না? আচ্ছা, লং কেসে আমি তারপরে কোথায় যাব, হিস্ট্রি শেষে আমি চলে যাব তার জেনারেল এক্সামিনেশনে, তাই না? তাহলে জেনারেল এক্সামিনেশনে এই পেশেন্টের কি কি থাকতে পারে জেনারেল এক্সামিনেশন, হিস্ট্রি থেকে যেমন এই পয়েন্টগুলো আমি বলেছি অলরেডি, এগুলো মিস করা যাবে না। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের জেনারেল এক্সামিনেশনে তার টেম্পারেচার রেঞ্জ থাকতে পারে, তার কনজাংটিভাল হিমোরেজ, তার পিটিজি, ফুড ডেন্টিশন, ডিজিটাল ক্লাবিং, স্প্লিন টার্ন হিমোরেজ, তার পারপোরিক রেস্ট থাকতে পারে, তার অসলার্স নোটস, তার নেইল ফুড ইনফেকশন, অ্যাবসেন্ট পাস, এগুলো সব পার্ট অফ দি জেনারেল এক্সামিনেশন। তাহলে এই কথাটা বলার আমার উদ্দেশ্য কি, যে কোনো ডিজিজ আপনি যখন করেন, এটা এসএলই হতে পারে, এটা সার্কোডিসিস হতে পারে, এটা মাল্টিপল মাইলোমা হতে পারে, এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, তাহলে জেনারেল এক্সামিনেশন আপনি কি কি ফাইন্ডিংস পাবেন সেটা আপনার আলাদা করে সেট থাকতে হবে, ঠিক আছে? আর না হয় আপনি পরীক্ষার হলে এটা সাজাইতে পারবেন না, এইটা আপনার কোথায় লাগবে, এটা আপনার রিটেনে লাগবে, এটা আপনার ওসপিতে লাগবে। ওসপিতে হঠাৎ করে চলে আসে কি, মেনশন 6 ফাইন্ডিংস ইন জেনারেল এক্সামিনেশন। আচ্ছা, তার আদার সিস্টেমিক এক্সামিনেশন, আমি জেনারেল এক্সামিনেশনের পরে যেহেতু একটা সিরিয়াস এর কোশ্চেন, আমি চলে যেতে পারি তার প্রিকোডিয়াম এক্সামিনেশন। এখানে প্রিকোডিয়ামে কি পেতে পারি, তার অ্যাওর্টিক রিগার্জিটেশনের যত এভিডেন্স সেটা পেতে পারি, তার একটা আর্লি ডায়াস্টলিক মারমার, তার শিফটেড এপেক্স, ফাস্টিং এপেক্স, সফট অ্যাওর্টিক কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড, তার একটা স্কার পেতে পারি, যেমন প্রিভিয়াস যদি তার কোনো কার্ডিয়াক সার্জারি থাকে। তাহলে এগুলো চলে গেল তার প্রিকোডিয়াম এক্সামিনেশনে। তার যদি আমি অ্যাবডোমেনে চলে যাই তাহলে স্প্লেনোমেগালি পেতে পারি। প্রত্যেকটা ডিজিজের আপনি যদি যেমন ফান্ডোস্কোপি করেন, ফান্ডোস্কোপিতে দেখবেন আপনি কিছু না কিছু পাবেনই। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ফান্ডোস্কোপিতে আপনি তার রোজ স্পট পেতে পারেন, তার যদি আপনি অ্যাবডোমেনে তার অ্যাসাইটিসের এভিডেন্স পেতে পারেন,
তার যদি আমি নার্ভাস সিস্টেম, তাহলে তো আমি এভিডেন্স অফ স্ট্রোক পেতে পারি। তাহলে আমি একটা লং কেসের মতো করে আগাবো। তাহলে আমি কি করলাম দেখেন, জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, প্রথমে সিভিএস, তারপর অ্যাবডোমেন, তারপর নার্ভাস সিস্টেম, এভাবে যদি আমি আগাই, আমার খুব বেশি ফাইন্ডিংস নাই কিন্তু জেনারেল এক্সামিনেশন 5-6টা, হয়তো সিভিএস এরকম 5-6টা। তাহলে সব মিলাইয়া আপনি এই টোটাল ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য আমি সময় বরাদ্দ নিলাম 20 থেকে 22 মিনিট, এর বেশি সময় আমি পাবো না। টাইম ম্যানেজমেন্ট, আমি বারবার বলছি রিটেনের জন্য টাইম ম্যানেজমেন্ট। তারপরে আমি চলে যাবো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে অলওয়েজ আমার ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করে আলাদা করে থাকতে হবে। তাইলে আমার যে কোনো ডিজিজ পড়ার সময় যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন উইথ পসিবল ইন্টারপ্রিটেশন, এটা আমাকে আলাদা করে পড়তে হবে, এটা আমাকে আলাদা করে সাজানো রাখতে হবে, আর না হয় পরীক্ষায় লিখতে পারবো না। আপনি যতই জানেন, পরীক্ষার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, একেবারে টোটালি ডিফারেন্ট। তাহলে ইনভেস্টিগেশন দেখতে অলওয়েজ বক্স করে, কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি যে বক্স করে আপনি কিভাবে লিখবেন। যেমন ইনভেস্টিগেশন আপনি যদি লেখেন একটা এফসিপিএস পরীক্ষায়, ইনভেস্টিগেশন মানে শুধু লেখা না, আপনাকে অবশ্যই ইন্টারপ্রিটেশন সহ লিখতে হবে। ইন্টারপ্রিটেশন যদি আপনি না লিখেন, তাইলে এই ইনভেস্টিগেশন লেখার কোনো ধরনের কোনো গুরুত্ব নেই। যে আপনি লিখলেন যে সিবিসি উইথ ইএসআর, ইউরিনারি, ইসিজি, চেস্ট এক্স-রে, আল্ট্রাসাউন্ড, হোল অ্যাবডোমেন, স্যাররা বলবে যে এটা তো আপনি একটা ধরেন একটা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ওইখানে ইনভেস্টিগেশন লিস্ট থাকে, এটাতে টিক চিহ্ন তো যে কেউ দিতে পারে, একটা কোয়াকও দিতে পারে। তাহলে তার সাথে আপনার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে আমি এই ইনভেস্টিগেশনটা কেন করছি এটা আমি উদ্দেশ্য জানি। যেমন আমি চেস্ট এক্স-রে কেন করছি, আমার এইমস হচ্ছে যে কোনো এম্বলিক ফোকাস রয়েছে কিনা, কোনো এভিডেন্স অফ কার্ডিয়াক অ্যাবনর্মালিটি রয়েছে কিনা আমার চেস্ট এক্স-রে। আমি আল্ট্রাসোনোগ্রাম কেন করছি, যে এখানে আমি স্প্লেনোমেগালি পাচ্ছি কিনা, এই কারণে আমি তার আল্ট্রাসোনোগ্রামটা করছি। ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশন লিখলে এখানে বক্স করে তার এইমস অথবা ইন্টারপ্রিটেশন লিখতে হবে আলাদা করে। আচ্ছা, এটা হচ্ছে দি ইনভেস্টিগেশন। আপনাকে দি ইনভেস্টিগেশনটা শিখতে হবে। ঠিক আছে, যেমন ব্লাড কালচার, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের জন্য 3 to 6 সেটস অফ ব্লাড কালচার, তার ডিফারেন্স ভেনিপাংচার সাইটস থেকে নিতে হবে, প্রতিবারে 10 to 20 ml অফ ব্লাড নিতে হবে, সিভিলাইন থাকলে সেটা অ্যাভয়েড করতে হবে। ফর অ্যারোবিক কালচার, অ্যানারোবিক কালচার এন্ড ফাঙ্গাল কালচার, এগুলো আপনারা জানেন সবাই। হ্যাঁ, ম্যানেজমেন্ট, যে কোনো লং কোশ্চেনের ম্যানেজমেন্টে আপনারা এইভাবে ভাগ করে দিবেন যে একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, কিছু হচ্ছে রেফারেল, কিছু হচ্ছে ফলো আপ। ঠিক আছে, জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, একটা হচ্ছে রেফারেল। আরো 1 ঘন্টা বাবা বসবেন। জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে রেফারেল, তারপর হচ্ছে ফলো আপ। আপনাকে এইভাবে লিখতে হবে যে রেফারেল, আমি এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হবে, এটা সার্জারিতে রেফার করতে হবে, একটা মাইক্রোবায়োলজিস্টের কাছে রেফার করতে হবে, একটা মেডিসিন স্পেশালিস্ট, আপনার একজন কার্ডিওলজিস্টের কাছে রেফার দিতে হবে। মানে স্যাররা চায় যে আমরা প্র্যাকটিক্যালি যা করি, একটা পেশেন্টকে যেটা ম্যানেজ করি এইটা আমি পরীক্ষার খাতায় তুলে দিই। ঠিক আছে, আপনি একটা পেশেন্টকে ম্যানেজমেন্ট করলেন, আপনি তাকে অবশ্যই ফলো আপ করবেন যে শেষ পর্যন্ত পেশেন্টের কি হলো, তাহলে এই ফলো আপ দিয়ে গিয়ে আপনার ম্যানেজমেন্ট শেষ হবে। আমি কিন্তু প্রত্যেকটা কথা যা বলছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা প্রত্যেকটা পয়েন্টে নোট করবেন। এইগুলো লং কোশ্চেন, আমি একটু শর্ট কোশ্চেনে যেতে চাই। প্রত্যেকটা শর্ট কোশ্চেনে আপনি সময় পাবেন একটা 100 নাম্বার, 4 ভাগ করা থাকে, 2টা লং কোশ্চেন 25, 25, 50, 5টা শর্ট কোশ্চেন একটা ভাগ, আর 5টা শর্ট কোশ্চেন আরেকটা ভাগ। তাহলে 5টা শর্ট কোশ্চেনে হচ্ছে 25 নাম্বার, এইখানেও আপনি সময় পাবেন 45 মিনিটস। তাহলে প্রতিটা শর্ট কোশ্চেনে আপনি সময় পাবেন কতক্ষণ? প্রতিটা শর্ট কোশ্চেনে আপনি সময় পাবেন হচ্ছে 9 মিনিটস করে। এটা খেয়াল রাখতে হবে, 1 মিনিট আপনাকে হাতে রাখতে হবে। তাহলে ধরেন অন এন এভারেজ 8 মিনিটস সময় পাবেন। ধরেন একটা শর্ট কোশ্চেন আসলে, হাউ উইল ইউ ইভালুয়েট এ 40 ইয়ার্স ওল্ড ম্যান উইথ থাইরয়েড সুইলিং। এটা একটা নন স্পেসিফিক কোশ্চেন, এটা একটা ট্র্যাপ কোশ্চেন। একটা থাইরয়েড সুইলিং, এটা অনেক বড়, এটা ইভালুয়েশন করতে চাইলে আমার অনেক সময় লাগবে, কিন্তু আপনাকে 9 মিনিটস এটা ইভালুয়েশন করতে হবে, তাই না? তাইলে এখানে আপনাকে সিন্ধুকে বিন্দু করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। যে কোনো ইভালুয়েশনের কোশ্চেনের পার্ট হচ্ছে 3টা, যে এখানে ডিফারেন্সিয়াস লিখতে হবে, ক্লিনিক্যাল ইভালুয়েশন এবং ইভালুয়েশন থ্রু ইনভেস্টিগেশন। যদি এইখানে আপনাকে ডিফারেন্সিয়াস লিখতে নাও বলা হয়, এখানে 5 নম্বরের মধ্যে ডিফারেন্সিয়াল আপনার 2 নম্বর থাকবে। আপনি যদি ডিফারেন্সিয়াস না লিখেন, এখানে 2 নম্বর আপনার বাদ। ক্লিনিক্যাল ইভালুয়েশনে হয়তো থাকতো 1.5 নম্বর, ইনভেস্টিগেশনে 1.5 নম্বর। তাহলে ডিফারেন্সিয়ালসে 2 নম্বর, ক্লিনিক্যাল ইভালুয়েশনে 1.5 নম্বর, ইনভেস্টিগেশনে 1.5 নম্বর। তাহলে আপনি ডিফারেন্সিয়াল যদি না লিখেন, তাহলে কিন্তু এখানে আপনি 2 নম্বর পাবেন না। তাহলে এটা ডিফারেন্সিয়ালস কি হবে, তখন আপনাকে চলে যেতে হবে থাইরয়েড সুইলিং এর বক্সে, তাই না? এই বক্স থেকে আমার যেটা যেটা সুইটেবল, আমি সেই ইনভেস্টিগেশন গুলা, সেই ডিফারেন্সিয়ালস গুলো আমি নিয়ে আসবো ফার্স্ট পেজে। আচ্ছা, ডিফারেন্সিয়াল শেষ করে আমি চলে যাবো কোথায়? ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। তাহলে আপনি খেয়াল করে দেখবেন, আপনি সময় পাচ্ছেন কতক্ষণ? 8 মিনিট।
আপনাকে প্রথম চিন্তা করে করে এই ডিফারেন্স গুলো সেট করতে করতে কিন্তু আপনার চলে যাবে 3 থেকে 4 মিনিট, বিলিভ মি অর নট। তাইলে আপনার 8 নাম্বারের মধ্যে 4 মিনিট, 8 মিনিটের মধ্যে 4 মিনিটই কিন্তু চলে গেল, আর হাতে আছে কতক্ষণ আপনার 4 থেকে 5 মিনিট। এই 4 মিনিটের মধ্যে আপনি ক্লিনিক্যাল ইভালুয়েশন করবেন এবং ইভালুয়েশন থ্রু ইনভেস্টিগেশন করবেন। তাহলে এইটা আপনি কিভাবে করবেন দেখেন। তাহলে ক্লিনিক্যাল ইভালুয়েশন খুব সহজ, খুব সিম্পল আকারে নিয়ে আসতে হবে, যেটাকে ডিফিউজ সোইলিং নাকি মাল্টিনোডিউলার সোইলিং নাকি হচ্ছে একটা সলিটারি নোডিউল, পেশেন্টের কি থাইরয়েড টক্সিসিটির ফিচারস অথবা হাইপোথাইরয়েডিজমের ফিচার, তার মেলিগন্যান্সির কোনো ফিচার আছে কিনা, তার মেলিগন্যান্সির কোনো ফিচার আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো, যে তার পাস্ট কোনো হেড নাকি রেডিয়েশনের হিস্ট্রি রয়েছে কিনা, তার সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি রয়েছে কিনা। আমি ইন ডিটেইলস যাচ্ছি না। মানে আপনি ক্লিনিক্যাল ইভালুয়েশনের জন্য আমার মেসেজ হচ্ছে এই স্লাইড থেকে যে আপনি ক্লিনিক্যাল ইভালুয়েশনের জন্য সময় পাবেন হচ্ছে 1.5 থেকে 2 মিনিট, এর বেশি সময় পাবেন না। হ্যাঁ, ক্লিনিক্যাল ইভালুয়েশনের জন্য বড় জোর 2 মিনিট, বড় জোর 3 মিনিট। তাহলে 3 মিনিটের মধ্যে আপনি এই ক্লিনিক্যাল ইভালুয়েশন করা আপনাকে শিখতে হবে। এইবার যদি আমি ইনভেস্টিগেশনসে আসি, এই ইনভেস্টিগেশনস ইন্টারপ্রিটেশন এইটার জন্য আপনি সময় পাচ্ছেন কতটুকু, এই 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পাবেন না, 2 থেকে 2.5 মিনিট। তাহলে এই ইনভেস্টিগেশন আপনাকে অবশ্যই এরকম বক্স করে লিখতে হবে, শুধু নাম লিখলে কিন্তু কখনোই হবে না। বক্সে আপনি কি লিখবেন দেখেন, বাম পাশে নেম অফ দি ইনভেস্টিগেশনস এবং ডান পাশে হচ্ছে এইমস অথবা ইন্টারপ্রিটেশনস। যেমন FT4 TSH করব, আমি থাইরয়েড সেন্টিগ্রাফি করব, এখানে আমি FNSC করব, এখানে আমি থাইরয়েড আল্ট্রাসাউন্ড করব, থাইরয়েড অটো অ্যান্টিবডিজ করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইনভেস্টিগেশনস, এই প্যাটার্নটা আপনারা ফলো করতে হবে। তাহলে আমি কি বললাম, যে পেশেন্টের হচ্ছে ইভালুয়েশন, এই কোশ্চেনের পার্ট হচ্ছে কয়টা, এই কোশ্চেনের পার্ট হচ্ছে ডিফারেন্সিয়ালস, ক্লিনিক্যাল ইভালুয়েশনস এন্ড ইভালুয়েশনস থ্রু ইন্টারপ্রিটেশনস। আচ্ছা, এই কোশ্চেনটা আপনি দেখেন যে একটা শর্ট কোশ্চেন আসলো, হাউ উইল ইউ ইনভেস্টিগেট 55 ইয়ার্স নন ডায়াবেটিক উইমেন প্রেজেন্টেড উইথ রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া ফর 6 মান্থস। তাহলে কোশ্চেনটা হচ্ছে ইনভেস্টিগেশন, এখানে কিন্তু আপনার ডিফারেন্সিয়ালস চাই নাই। তাহলে ডিফারেন্সিয়ালস যেহেতু চাই নাই, এখানে আমি ডিফারেন্সিয়ালস লিখবো কিনা, বিলিভ মি অর নট, যদি এটাতে 5 নম্বর থাকে, এখানে ডিফারেন্সিয়ালস আপনার জন্য থাকবে 2 নম্বর। কেন? আপনি যদি ডিফারেন্সিয়ালস চিন্তা না করেন, আপনি কিসের বেসিসে ইনভেস্টিগেশন করবেন? সুতরাং এইখানেও আপনাকে কি করতে হবে, এইখানেও আপনাকে কি করতে হবে, এখানেও আপনাকে ডিফারেন্সিয়ালস গুলো সেট করতে হবে। এখানে আপনার ডিফারেন্সিয়ালস থাকবে 2 নম্বর এবং ইনভেস্টিগেশনে থাকবে 3 নম্বর। তাহলে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া আমি এখানে কিভাবে লিখবো, যে কি পয়েন্টস গিভেন হিয়ার 55 ইয়ার্স ফিমেল রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া নন ডায়াবেটিক উইমেন, তাই না? সো মাই ডিফারেন্সিয়ালস আর কি কি ডিফারেন্সিয়ালস থাকতে পারে এখানে, যে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হাইপোপিটিউটারিজম, এখানে থাকতে পারে কি ইনসুলিনোমা, তাই না? এখানে থাকতে পারে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এখানে থাকতে পারে হাইপোপিটিউটারিজম, এখানে থাকতে পারে ইনসুলিনোমা। এটা হতে পারে মাই ডিফারেন্সিয়ালস, যেহেতু নন ডায়াবেটিক উইমেন স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। এই যে ডিফারেন্সিয়ালসটা আপনি সেট করে ফেললেন, এখানে কিন্তু সারা কিন্তু খুব বেশি কিছু পড়ে না ভিতরে। মানে আপনারা বিলিভ মি অর নট, আপনার এই ডিফারেন্সিয়ালসটা যদি ভালো করে সেট করতে পারেন, তাইলে দেখা যাবে যে আপনার এই কোশ্চেনে মার্কস আপনি 5 এর মধ্যে 2 এখানে কিন্তু পেয়ে গেলেন। তারপর আপনি স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া যে কোনো একটা কোশ্চেনের একটু ভূমিকা লিখে নেবেন, যে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া আমি কিভাবে কনফার্ম করলেন। ধরেন একটা হুইপলস ট্রায়াড তাকে কনফার্ম করতে হবে, এটা আপনি লিখে নিলেন, আপনার 30 সেকেন্ডসও সময় লাগবে না এখানে। অথবা স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া বলতে কি বুঝেন, একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিলেন, আপনার 30 সেকেন্ডস লাগবে না, কিন্তু আপনার কোশ্চেনের সৌন্দর্য অনেক গুণ বাড়াবে এটা। এই যে এইটা হচ্ছে একটা ইনভেস্টিগেশনের প্যাটার্ন, যে কিভাবে একটা ইনভেস্টিগেশনস লিখতে হয়। ইনভেস্টিগেশনস অফ রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া এটা আমি কিভাবে করব, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি। জি, এখানে দেখেন নেম অফ দ্য ইনভেস্টিগেশনস কে যেমন আমি 72 ওয়ার্ডস ফার্স্ট করব। এখানে দেখেন এইমস অথবা ইন্টারপ্রিটেশনস আমি এখানে সেট করে দিয়েছি, আমি ইন ডিটেইলসে যাচ্ছি না। আমি এটা কেন করব, যে ব্লাড ফর ইনসুলিন, সি পেপটাইড ডিউরিং ফাস্টিং, এটার এইমস কি এবং ইন্টারপ্রিটেশন কি, এই যে দেখেন আমি বক্স আকারে এটা লিখেছি, তাই না?
এই যে দেখেন আমি FT40SH চেঞ্জ হচ্ছে না স্যার? স্যার কি হচ্ছে না? স্লাইড গুলো চেঞ্জ হচ্ছে না? আমি একটু ইয়ে করেছি, মাঝখানে ইন্টারাপ্ট করেছি, না স্লাইড তো চেঞ্জ হচ্ছে আমার এখানে দেখাচ্ছে না কেন জানো? না, দেখাচ্ছে, আমি লাইভে দেখতে পাচ্ছি তো। আমি মাঝখানে একটু 1 মিনিট একটু ব্রেক নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। FT40SH SATH, এখানে আমি অ্যাবডোমিনাল সিটি এমআরআই এগুলার ইন্টারপ্রিটেশনকে আমি লিখেছি, দেখেছেন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা ইনভেস্টিগেশনের প্যাটার্ন। তাহলে এই কোশ্চেন থেকে আমার মেসেজ হচ্ছে, যদি হাউ উইল ইউ ইনভেস্টিগেট বলা হয় তাহলে আপনি অবশ্যই এখানে ডিফারেন্সিয়াস লিখবেন এবং তারপর আপনি ইনভেস্টিগেশনে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি মোটামুটি হোপফুলি আপনাদেরকে যে একটা রিটেন একটা লং কোশ্চেন, এটা তো একেবারে ইন্ট্রোডাক্টরি ক্লাস আপনাদের জন্য, আজকে আপনারা সবকিছু বুঝে যাবেন না, কিন্তু একটা পরীক্ষার প্যাটার্ন মানে কিভাবে পড়াশোনা করতে হবে, আমার আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনারা পড়াশোনা কিভাবে করবেন এই সম্পর্কে একটা ধারণা দেওয়া। এবার আমি ওসপি সম্পর্কে, ওসপি প্রিপারেশন, যেমন ধরেন আপনি যদি জানুয়ারিতে 1 তারিখে যদি আপনার পরীক্ষা হয়, আপনি ডিসেম্বর থেকে আর ওসপি পড়তে পারবেন না, ইভেন আপনি নভেম্বরের 20 তারিখের পর থেকে আর ওসপি পড়ার সুযোগ পাবেন না, আপনি ক্লিনিক্যাল পড়ারও সুযোগ পাবেন না। তাহলে ওসপি পড়তে হবে কখন? ওসপি পড়তে হবে আপনাকে এখন থেকে, ওসপি পড়তে হবে ডিউরিং রিটেন প্রিপারেশন অর বিফোর রিটেন প্রিপারেশন, রিটেন পরীক্ষার সময় অথবা রিটেনের প্রিপারেশনের সময় অথবা আগে। আমি যেটা করতাম যে আমি তো ধরেন আমি ট্রেনিং করেছি কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে, আমি ঢাকায় আসার আগেই মোটামুটি ডেভিডসন আমার একবার পড়া ছিল মোটামুটি। তো আমি যখন রিটেনের জন্য আলাদা করে আমি জেনেসিসে ভর্তি হই, ধরেন আমার নেক্সট উইকে আমি সিরিয়াস পরীক্ষা দেব, আমি পড়া শুরুর আগে সর্বপ্রথম আমি ওসপি দিয়ে পড়া শুরু করতাম। ওসপি পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা ওসপি, একটা ধরেন আপনি অ্যাক্রোমেগালির একটা ওসপি আপনি সলভ করছেন, আপনি এই ওসপিটা ডেভিডসন অ্যাক্রোমেগালি খুলে ফেললেন, আপনি যখন একটা অ্যাক্রোমেগালি খুলে এখান থেকে ওসপিটা সলভ করলেন, আপনি কিন্তু একটা শর্ট কোশ্চেনের প্রিপারেশন আপনার শেষ। সুতরাং আমার পরামর্শ হবে যারা একবার ডেভিডসন পড়া হয়ে গেছে, আপনারা ওসপি দিয়ে একটা চ্যাপ্টারের প্রিপারেশন শুরু করবেন, প্রথমে ওসপি গুলা পড়ে শেষ করে ফেলবেন, তখন দেখবেন আপনার প্রিপারেশন একেবারেই সহজ হয়ে গেছে। তাহলে এই প্রিপারেশনটা আপনার এখনই থাকতে হবে, আপনি কিন্তু পরে আর ওসপি পড়ার জন্য সহজ পাবেন না। যে রিটেন পরীক্ষা শেষে অনেকে মনে করবে যে আমি রিটেনে মনে হয় পাস করবো না, আর পড়ে না, 3-4 দিন আর পড়ে না, অথবা রিটেন পরীক্ষার আগে এত স্ট্রেস থাকে যে এরপরে আর 3-4 দিন আর পড়া হয় না, 3-4 দিন পরে যখন রেজাল্ট দেয় দেখা যাবে যে আর 2-3 দিন থাকে ওসপির জন্য, তখন আর আলাদা করে ওসপি পড়ার কোনো সুযোগ নেই। সুতরাং ওসপির প্রিপারেশনটা হবে আপনার এখন এখন এখন, এটা আপনি 100% বিশ্বাস করতে পারেন এই কথায়। এবং ওসপির মূল ব্যাপার হচ্ছে প্র্যাকটিস এবং প্র্যাকটিস, আপনি পারেন তারপরে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর ওসপির এক্সাম গুলা যেমন জেনেসিসের যে পরীক্ষাগুলো হয়, এখানে কিন্তু একটা রিটেন পরীক্ষার আগেই ওসপি দিয়ে শুরু হয়, যেমন 2:30 থেকে যদি এক্সাম, 2:30 কিন্তু 2:30 শুরু হয়ে যায়, এটা কিন্তু 2:35 হয় না। 2:30 আপনি ধরেন 2:45 যদি আসেন শুরু করেন, তাহলে কিন্তু আপনি ওসপিটা মিস করে যাবেন, তাহলে কিন্তু আপনার আর প্র্যাকটিসটা করা হয়ে ওঠে না, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। আপনি যদি ধরেন প্রথম দিনে এই 4টা ওসপি ধরেন 20 নাম্বার বা 4টা ওসপিতে 40 নাম্বার, আপনি ধরেন 10 পাইলেন, সমস্যা নেই, এরপরে দেখবেন আস্তে আস্তে এটা 20 হয়ে যাবে, আস্তে আস্তে এটা 25 হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা শেষ পর্যন্ত থাকেন, আপনাদের জন্য এটা হেল্পফুল হবে এই ক্লাসটা ডেফিনেটলি। হ্যাঁ, যেমন একটা ওসপি আমি আপনাদেরকে বলছি, এটা একটা এমআরআই দেওয়া হলো আপনাদেরকে, এখন ওসপির প্যাটার্ন গুলো এরকম, যে ধরেন এই এমআরআইটা দেওয়া হলো, যে আপনাকে বলবে না যে মেনশন দা পজিটিভ ফাইন্ডিংস ইন দিস এমআরআই, এটা ভাই আসলো না, এত সহজ ওসপি পরীক্ষায় আসবে না, যেহেতু আপনারা একেবারেই বিগিনার, মানে ফাউন্ডেশন বেচের জন্য আপনারা ফাউন্ডেশন মানে আপনারা শুরু করতে যাচ্ছেন, এখানে একবারে প্রিলিমিনারি কথাবার্তা বলছি আপনার জন্য, একটা প্রিলিমিনারি একটা ওসপি এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে কোশ্চেন আসে কি, ধরেন 4 সিম্পটমস, 6 ফার্দার ইনভেস্টিগেশন, 3 মেডিকেল ম্যানেজমেন্ট। আপনি অ্যাক্রোমেগালি সম্পর্কে জানেন, কিন্তু পরীক্ষার সময় বারবার বলছে কি একটা ডিজিজের আপনাকে সিম্পটম গুলো আলাদা করে জানা থাকতে হবে, সাইন আলাদা করে জানা থাকতে হবে। তাহলে এটার 4 সিম্পটমস কি কি হতে পারে অ্যাক্রোমেগালির? হ্যাঁ, যেমন এটার 4 সিম্পটমস হতে পারে প্রগ্রেসিভ এনলার্জমেন্ট অফ হ্যান্ডস এন্ড ফিটস, এটা হতে পারে এক্সেসিভ সোয়েটিং, এটা হতে পারে তার হেডেক, অথবা হতে পারে তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এগুলো নিয়ে এসে প্রেজেন্ট করবে। আচ্ছা, তারপর ধরেন 6 ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন 6টা কি হতে পারে, যে তার ফার্দার ইনভেস্টিগেশন হতে পারে ওজিডিটি উইথ মেজারমেন্ট অফ গ্রোথ হরমোন, হতে পারে তার IGF-1, তার আদার পিটুইটারি হরমোন মেজারমেন্ট, যেমন পেরিমেট্রি তার একটা ইনভেস্টিগেশন হতে পারে, তার ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট,
তার কোলোনোস্কোপি একটা ইনভেস্টিগেশন, তার ইকোকার্ডিওগ্রাফি একটা ইনভেস্টিগেশন, এইগুলাই। 3 মেডিকেল ম্যানেজমেন্ট, সোমাটোস্টেটিন অ্যানালগস আপনারা জানেন। তারপর হতে পারে এটা পেগমেসোমেন্ট, যেমন ডেইলি সেলফ অ্যাডমিনিস্টার্ড ইনজেকশন যেটা রয়েছে। তারপর ডোপামিন অ্যাগনিস্ট লাইক ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগোলিন, কুইনাগোলাইট। তাহলে এইটা দেওয়ার উদ্দেশ্য কি? আমার এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন অ্যাক্রোমেগালি ওসপিটা সলভ করবেন তখন আপনি ডেভিডসন খুলবেন, এবং একটা ওসপি সলভ করতে আমি বলবো যে আপনার প্রায় আধা ঘন্টা সময় লাগবে। এবং এই আধা ঘন্টা সময় নিয়ে আপনি যে ওসপিটা সলভ করলেন, আপনার টোটাল অ্যাক্রোমেগালিটা কিন্তু একবার পড়া হয়ে গেল, এবং এই পড়াটা কিন্তু কমপ্লিট পড়া। সুতরাং ওসপি বেসিস যদি আপনার ইনিশিয়াল পড়াশোনাটা যদি ওসপি বেসিস করেন, দেখবেন রিটেনের প্রিপারেশন আপনার 50 to 60% হয়ে গেছে। এটা আরেকটা স্টেশন, ধরেন এটা একটা চেস্ট এক্সরে দেওয়া হলো আপনাদেরকে। হ্যাঁ, এখানে স্টেশনটা হচ্ছে দিস 40 years old man presented with episodic weakness and dysphagia. Mention 4 other symptoms and 4 other signs that patient may have. Mention 3 next bedside tests you will perform to reach the diagnosis. To specific investigations, right to acute complications that may occur. আচ্ছা, এখন এই স্টেশন থেকে যদি আমরা তাকাই, একটা চেস্ট এক্সরে দিকে আমরা তাকাই, কিছু বুঝি কিনা। যদি না বুঝি তাহলে আমি ডিরেক্ট কোশ্চেনে চলে গেলাম। কোশ্চেনটা পড়লে কিন্তু আপনি অনেক সময় বুঝে যাবেন যে এটা কিসের এক্সরে। খুব দ্রুত বলতে হবে, মানে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার সময় আপনি ওসপি স্টেশনে পাবেন না। এই কারণে বলছি যে এখন থেকে প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তাহলে 4টা সিমটমস এপিসোডিক উইকনেস নিয়ে প্রেজেন্ট করেছে এবং ডিসপেজিয়া নিয়ে প্রেজেন্ট করেছে। তাহলে আর কি সিমটমস তার হতে পারে? তার সিমটমস হতে পারে যেমন তার কি হতে পারে, তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, তাই না? সে তার ড্রুপিং অফ আইলিড এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা ডিপ্লোপিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে সে। তারপরে সে ডিসপেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে, তার নেজাল রিগার্জিটেশন হতে পারে, শর্টনেস অফ ব্রেথ হতে পারে, সিমটমস অফ আদার অটোইমিউন ডিজিজ, যেহেতু এখানে একটা থাইমামা রয়েছে সুতরাং সিমটমস অফ এসবিসি অবস্ট্রাকশন সেটা নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। 4 সায়েন্স, তাহলে সায়েন্স কি কি হতে পারে তার? সেখানে ধরেন তার এক্সটার্নাল অপথেলমোপ্লেজিয়া এটা একটা সায়েন্স হতে পারে, তার প্রক্সিমাল মায়োপ্যাথি যে মায়াস্থেনিয়া গ্রেভিস এটা একটা সায়েন্স আপনারা জানেন, সায়েন্স অফ এসবিসি অবস্ট্রাকশন, সায়েন্স অফ আদার্স অটোইমিউন ডিজিজ। তাহলে মায়াস্থেনিয়া গ্রেভিসের জন্য 3 নেক্সট বেডসাইড টেস্ট কি কি করবেন আপনি? এটা একটা সিলিং টেস্ট হতে পারে, এটা একটা আইস অন আইস টেস্ট হতে পারে, এটা নিউস্টিগমেন্ট টেস্ট হতে পারে, এটা টেনসিলন টেস্ট হতে পারে, তাই না? 2 স্পেসিফিক ইনভেস্টিগেশনস, তাহলে এটা একটা অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, অ্যান্টি মাসল স্পেসিফিক কাইনেজ অ্যান্টিবডি, অ্যান্টি মাস্ক অ্যান্টিবডি, অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি। 2 একিউট কমপ্লিকেশনস কি কি কমপ্লিকেশনস হতে পারে? এটা হতে পারে একটা মায়াস্থেনিক ক্রাইসিস, এটা হতে পারে একটা কোলিনারি ক্রাইসিস, তাই না? আচ্ছা, তাহলে আপনি একটা মায়াস্থেনিয়া গ্রেভিস একটা চেস্ট এক্সরে দেখলেন, আপনি কোশ্চেন দেখলে বুঝলেন যে মায়াস্থেনিয়া গ্রেভিস, আপনি কি করবেন? ডেভিডসনে চলে যাবেন। ডেভিডসনে গিয়ে আপনি ডেভিডসন থেকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে বের করবেন। আপনার ওসপির অ্যান্সার কিন্তু ডেভিডসন বেসিস হতে হবে। ডেভিডসনে যে সিমটমস গুলো লেখা আছে, যে সাইন গুলো লেখা আছে, যে ইনভেস্টিগেশনস গুলো লেখা আছে, সেইগুলাই সাধারণত আপনার যে আমাদের যে ইয়া থাকে চেকলিস্ট, যেটা থাকে চেকলিস্ট গুলো সাধারণত ওই ডেভিডসন বেসিসে। ধরেন এটা একটা স্টেশন আমি আপনাকে দিলাম, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা 45X, তাই না? তাহলে বুঝে গেলেন এটা একটা টার্নার সিনড্রোম। তাহলে 4 সিভিএস ম্যানিফেস্টেশন, আপনি ডেভিডসন বলেন ওইখানে কি কি সিভিএস ম্যানিফেস্টেশন রয়েছে? ডেভিডসনে যেটা আছে যে তার কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, তারপর হচ্ছে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন, করোনারি আর্টারি ডিজিজ, তারপর হচ্ছে হাইপারটেনশন, এগুলা তার কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, তাই না? আচ্ছা, 3 স্টেপস অফ ম্যানেজমেন্ট, ডেভিডসনে যে স্টেপস অফ ম্যানেজমেন্ট রয়েছে তার ইস্ট্রোজেন থেরাপি, তারপরে হাই ডোজ গ্রোথ হরমোন রিপ্লেসমেন্ট, প্রোফাইলেক্টিক গোনাডেক্টমি। 1 মেলিগনেন্সি হতে পারে তার গোনাডোব্লাস্টম হতে পারে, 1 লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন তার অ্যাওর্টিক ডিসেকশন হতে পারে। ফর পিরিয়ডিক ফলো আপ, আপনি যদি ডেভিডসন দেখেন যে ফলো আপের কি কি রয়েছে, যেহেতু তার কোয়ার্কটেশন অ্যাওর্টা হয়, তার অ্যাওর্টিক ডিসেকশন হওয়ার চান্স রয়েছে, সুতরাং সিরিয়াল ইকোকার্ডিওগ্রাফি করে তার অ্যাওর্টিক রুট ডাইলেটেশন দেখতে হয়। তারপরে তার সেন্সরি নিউরাল হেয়ারিং লস, তারপর হচ্ছে আদার সোমাটিক কমপ্লিকেশনস, এগুলো দেখতে হয়। হ্যাঁ, এগুলো ডেভিডসনে, এই অ্যান্সার গুলো আপনি ডেভিডসন থেকে খুঁজে বের করবেন। তাহলে আমি বারবার বলছি যে ওসপি, তাহলে ওসপি সম্পর্কে আমার মেসেজ কি, যে ওসপির প্রিপারেশন হচ্ছে এখন। ওসপি আপনি যখন রিটেন পরীক্ষার প্রস্তুতি নেবেন ডেভিডসনে বইয়ের ফাঁকে ফাঁকে, আমার বইগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, আপনি দেখবেন যে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা ডিজিজের পাশে 6 সিমটমস, 6 জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস, 6 ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, এগুলো লেখা আছে। এবং এখান থেকে ওসপির কি কি কোশ্চেন আসতে পারে এগুলো আলাদা করে বইয়ের ফাঁকে ফাঁকে আমার লেখা রয়েছে। আচ্ছা,
এবার আমি চলে আসি ক্লিনিক্যাল পরীক্ষায়। হ্যাঁ, আনিস ভাই আপনি কি আছেন আমার সাথে? জি স্যার, আছি স্যার। আচ্ছা, অনেক লম্বা হয়ে যাচ্ছে নাকি? কতক্ষণ না হয়েছে? না না না, ঠিক আছে। ঠিক আছে। অনেকে এনজয় করতেছে স্যার। কতক্ষণ হয়েছে বলেন তো, কতক্ষণ হয়েছে? এটা কত, এক এক ঘন্টা হয় না এখনো? 1 ঘন্টা হয়নি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, সমস্যা নেই। ক্লিনিক্যাল পরীক্ষা যদি আমরা ভাগ করি তাহলে লং কেস এবং শর্ট কেস, তাই না? লং কেসের প্রিপারেশনটা আপনি এখন থেকে শুরু করতে পারেন। এখন থেকে অল্প অল্প করে করতে হবে, কিন্তু লং কেসের কমপ্লিট প্রিপারেশন হবে আপনি যখন পুরো ডেভিডসনটা যখন আপনার পড়া হয়ে যাবে। যারা শর্ট কেস আগে থেকে মানে ঢাকায় আসার আগেই অথবা হচ্ছে 6 মাস আগেই যাদের লং কেস শর্ট কেস মোটামুটি দেখা করতে যায়, ওদের সাধারণত ফার্স্ট টাইমে পাস করার চান্সটা অনেক বেশি। আমার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স, আমি প্রতিটা সেশনে দেখেছি যে যাদের ক্লিনিক্যালটা আগে থেকে গোছানো থাকে, এখন শুধু ওরা টোটাল প্রিপারেশনটা আপনার রিটেনের জন্য দেয়, ওস্কোর জন্য দেয়, ওদের ফার্স্ট টাইম পাস করার চান্সটা অনেক পরিমাণে বেশি থাকে। লং কেস আপনারা এখন দেখতে পারেন, আমি একটা ফরম্যাট আপনাদেরকে এখন দিয়ে দিব যে কিভাবে আপনারা লং কেস দেখবেন। কিন্তু লং কেসের কমপ্লিট প্রিপারেশনটা তখনই আপনার হবে যখন আপনার পুরো ডেভিডসন আপনার পড়া থাকবে এবং প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে এবং আপনি খুব সহজে ডিফারেন্সিয়াল সেট করতে পারবেন। তখনই আপনার লং কেসের প্রিপারেশনটা আপনার জন্য মানে অ্যাবসলিউট হবে। শর্ট কেস আপনাকে প্রতিদিন করতে হবে, ডেইলি ফ্রম নাও। এটা আমি বলবো যে ক্লিনিক্যাল পরীক্ষার ভেরি ক্রুশিয়াল, সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হচ্ছে শর্ট কেস। লং কেসে আপনি আধা ঘন্টা সময় পাবেন, অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে পারবেন, রোগী থেকে আপনি অনেকগুলা ক্লু পাবেন। কিন্তু শর্ট কেসে কিন্তু আপনি কোনো ক্লুই পাবেন না। স্যার আপনার সামনে দাঁড়ানো, আপনাকে 5 মিনিটের মধ্যে এক্সামিনেশন শেষ করতে হবে এবং এক্সামিনেশনের যে স্টেপ গুলা রয়েছে স্টেপ গুলা সঠিক হইতে হবে। আপনাকে আবার ফাইন্ডিংস ইন্টারপ্রিটেশন আপনাকে ইন্টারপ্রিট করতে হবে, আবার আপনাকে ডায়াগনোসিস বলতে হবে। সুতরাং এইটা খুবই ক্রুশিয়াল আমি বলবো, এবং আমার কাছে সবচেয়ে টাফ পার্ট লাগে টোটাল পরীক্ষার মধ্যে এই শর্ট কেসটা। সুতরাং আমি এইটার পিছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছি। আমি প্রতিদিন শর্ট কেস করেছি, প্রতিদিন। অ্যাকচুয়ালি প্রতিদিন মিন্স প্রতিদিন না, মানে এটা একটা মানে একটা কথার কথা যে আমি প্রতিদিন শর্ট কেস করেছি। ডিফারেন্ট ইনস্টিটিউটস আপনারা করবেন, যে এনআইসিবিটি তে, এনআইডিসিএইচ এ, নিমসে, ঢাকা মেডিকেলে। আমি হয় কিন্তু আপনি কখনো শর্ট কেসের প্রিপারেশন অ্যাবসলিউট হবে না। আপনার শর্ট কেসে সাধারণত কোশ্চেন্স খুব একটা হয় না। আপনি যে বিভিন্ন বইয়ে যে কোশ্চেন্স গুলো রয়েছে এইগুলো আপনারা খুব একটা পড়ার দরকার নেই। আপনারা স্যারদের রাউন্ডে থাকবেন এবং শর্ট কেস নিজেরা মিলে ডিসকাশন করবেন। আপনার জেনেসিসের ক্লিনিক্যাল ক্লাসগুলো যেগুলো সেগুলোতে অ্যাটেন্ড করবেন, তাহলে আপনার বই থেকে কোশ্চেন্স গুলো সাধারণত পড়ার সময় নেই। আপনার 5 মিনিটে আপনার কি এক্সামিনেশনই করবে আপনাকে, না আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে? শর্ট কেসে সাধারণত খুব একটা কোশ্চেন্স হয় না। লং কেসের একটা ফরম্যাট, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন এই লং কেসের ফরম্যাটটা। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে লং কেস আপনারা প্রস্তুতি নেবেন আপনাদের জন্য যাতে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়। হ্যাঁ, যে লং কেসটা আমরা যে এতদিন যাবত থার্ড ইয়ার থেকে এই পর্যন্ত যে লং কেস করেছি, এফসিপিএস এর ফরম্যাটটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? যেমন আমি একটা লং কেস আমি আপনাদেরকে পড়েই শোনাই, যে আমি যদি এটাকে প্রেজেন্ট করতে বলা হতো আমি কিভাবে বলতাম। মিস্টার এক্স 30 ইয়ার্স ওল্ড, স্মোকার, ডায়াবেটিক, ফ্রম যেখান থেকে আসুক সে, প্রেজেন্টেড উইথ লুজ স্টোল ফর 6 months, অ্যাবডোমিনাল পেইন ফর 6 months। তাহলে তার দুইটা প্রেজেন্টিং কমপ্লেন্টস আমি আগে বলে ফেললাম, যে লুজ স্টোল ফর 6 months এন্ড অ্যাবডোমিনাল পেইন ফর 6 months। তারপর আমি কোথায় চলে যাব? সিমটম অ্যানালাইসিস, লুজ স্টুল এবং অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, তাহলে লুজ স্টুলের সিমটম অ্যানালাইসিস আমি প্রতিদিন এখানে একটা দুইটা করে এরকম সিমটম অ্যানালাইসিস আমাকে শিখে ফেলতে হবে। 6 months back he developed loose stool 5 to 6 times per day, which is voluminous, mixed with undigested food particles, pale, bulky, offensive and difficult to flush, but not associated with blood and mucus, not associated with abdominal bloating. আচ্ছা, তাহলে দেখেন আমি এই লুজ স্টুলের যে ডেসক্রিপশন দিচ্ছি এটাতে বোঝা যাচ্ছে দিস লুজ স্টুল ইজ স্মল ইন্টেস্টাইনাল ইন অরিজিন। কিভাবে বুঝলাম দেখেন, এবং দিস ইজ ডিউ টু ম্যালঅ্যাবজর্পশন। কিভাবে বুঝলাম দেখেন, ভলিউমিনাস, স্মল ইন্টেস্টাইনাল ইন অরিজিন, মিক্সড উইথ আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস, দ্যাট মিন্স ম্যালঅ্যাবজর্পশন,
pale, bulky, offensive, and difficult to flush. That means steatorrhea, but not associated with blood and mucus. That means that is not large intestinal in origin. তাহলে এই লুজ স্টুলের এই ডেসক্রিপশনটা আমি এখানে এমন ভাবে দিলাম যে স্যারকে বুঝাই দিলাম, এইগুলো মুখস্থ থাকবে। হ্যাঁ, এগুলো আপনারা পেশেন্টকে জিজ্ঞেস করতে যাবেন না, আপনি পেশেন্টকে শুধু জানছেন যে পেশেন্ট থেকে প্রেজেন্ট করেছে লুজ স্টুল আর অ্যাবডোমিনাল পেইন নিয়ে, আর বাকি সবকিছু হচ্ছে আপনার মুখস্থ। আচ্ছা, he also complains of recurrent abdominal pain for 6 months, which is epigastric, which is dull aching, aggravated after meal and relieved only after taking NSAIDs, associated with occasional vomiting. এখানে আপনি abdominal painটা আপনি ডেসক্রিপশন করলেন, epigastric, aggravated after meal, relieved only after taking NSAIDs, associated with occasional vomiting. তাইলে আমি এটা দুইটা সিম্পটম অ্যানালাইসিস করলাম, তারপরে আমি কোথায় যাব? তারপর কোশ্চেন হচ্ছে আমি একটা লং কেস হিস্ট্রি যেভাবে আগাই, যেভাবে প্রেজেন্ট করতে হবে, যে এই প্রেজেন্টিং প্রবলেম যে তার 6 মান্থ ধরে এই প্রবলেমটা, তাহলে 6 মান্থে তার এটা হচ্ছে অনেকটা টাইম লাইনের মতো করে আগাবে, যে 6 মাস আগে কি করছে, তারপর 5 মাস আগে কি হয়েছে, তারপর 4 মাস আগে কি হয়েছে, তারপর এখন সে হসপিটাল এডমিশন হইলো, হসপিটাল এডমিশন হওয়ার পর তাকে কিভাবে ইভালুয়েশন করা হইলো, হসপিটাল এডমিশন হওয়ার পর তাকে কিভাবে ইনভেস্টিগেশন করা হইলো এবং কিভাবে সে ট্রিটমেন্ট পাইলো, ট্রিটমেন্ট পাওয়ার পর হসপিটালে এই ট্রিটমেন্টের আউটকাম কি, দেখেন এই টাইম লাইনের মতো করে আমি আগাচ্ছি। For these complaints, he consulted several physicians and put on several courses of antibiotics without any significant improvement. এটা ছিল 6 মান্থ আগের কাহিনী। তারপর আমি আরেকটু সামনে আসবো। 2 months back, he got admitted into suppose Mymensingh Medical College Hospital and was treated with IV fluid, injectable analgesics, and PPI. Then he was referred to Bangabandhu Sheikh Mujib Medical University for further evaluation and management. দেখেন আমি টাইমলাইনের মতো করে আগাইলাম। আচ্ছা, ধরেন সে 1 মাস আগে বঙ্গবন্ধুতে ভর্তি হলো। আফটার এডমিশন এট BSMMU কিভাবে সে ইভালুয়েশন হলো? He was evaluated with biochemical investigations, X-ray abdomen, ultrasonogram and CT abdomen, and he was labeled as diabetic. He was put on insulin 16 units at morning and 10 units at night. এটা হচ্ছে কোথায়? BSMMU তে ভর্তি হওয়ার পরে। আচ্ছা, তাইলে এই হচ্ছে আমি দেখেন কিভাবে আগাইলাম। 6 মান্থ আগে, 6 মান্থ থেকে 2 মান্থস আগে কি হয়েছে? হসপিটাল এডমিশন হয়েছে, হসপিটাল এডমিশন হওয়ার পরে তার কি হয়েছে। এবার কিন্তু আমি এই পেশেন্ট লুজ স্টুল এবং অ্যাবডোমিনাল পেইন নিয়ে যখন প্রেজেন্ট করেছি এবং ম্যালঅ্যাবজর্পশন নিয়ে, আমার মাথায় কিছু ডিফারেন্সিয়ালস কিন্তু অলরেডি আমি স্যারের মাথায় ইনপুট দিয়ে দিয়েছি। লং কেস হবে একটা ডিজার্টের মতো, মানে এমন ভাবে আপনি প্রেজেন্ট করতে হবে যে স্যার যাতে চিন্তা করে করে ডায়াগনোসিস বের করতে না হয়, আপনি এমন ভাবে প্রেজেন্ট করবেন যেটা ডায়াগনোসিস এইটাই, মানে একদম পুরা একদম মাখনের মতো করে প্রেজেন্ট করবেন, এটা স্যার যাতে মানে বুঝতে পারে যে এইটাই হচ্ছে এটা ডায়াগনোসিস। আচ্ছা, এইবার এই যে আমার যে পসিবল ডায়াগনোসিস, এই ডায়াগনোসিসের কি তার পজিটিভ কি কি হিস্ট্রি আছে, কি কি নেগেটিভ কি আছে এবং কি নাই, কি কি আছে তার। He has progressive pallor and weakness for the last 3 months, significant weight loss, but he has no night blindness, skin rash, muscle weakness, gum bleeding, tingling and paresthesia, এগুলা তার নাই। তার মানে ম্যালঅ্যাবজর্পশনের এই ফিচার গুলা তার নাই, মানে কি আছে আর কি নাই এগুলা কিন্তু আপনাকে বলতে হবে। আচ্ছা, এইবার আমার কিছু ডিফারেন্সিয়ালস আছে, তাই না, যে এটা স্যারের মাথায় মানে ক্লিক করে গেল। পেশেন্ট লুজ স্টুল, ম্যালঅ্যাবজর্পশন, অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করেছে, এটা কি টিবি কিনা? তাহলে আপনি বলবেন যে হি হ্যাজ নো হিস্টরি অফ ফিভার, নাইট সোয়েটস, কাফ উইথ হেমোপ্টাইসিস, প্রিভিয়াস হিস্টরি অফ টিবি, আছে কি নাই এগুলো আপনাকে বলতে হবে। He has no history of contact with smear positive pulmonary TB patients. স্যারের চিন্তা হলো এটা কি সিলিয়াক ডিজিজ, তাহলে গ্লুটেন সেন্সিটিভিটি আছে কি নাই। স্যারের চিন্তা হলো এটা কি স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, তাহলে প্রিভিয়াস কোন অ্যাবডোমিনাল সার্জারি হিস্ট্রি আছে কিনা। ওরাল আলসারেশন, জয়েন্ট পেইন, এটা কি লিম্ফোমা, এটা কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তাহলে কি আছে এবং কি নাই, এগুলো একটা কিছু আপনাকে, এগুলো কি আছে কি নাই এটার একটা চেকলিস্ট আপনাকে বলতে হবে। তারপর আমি কোথায় যাব? এই টোটালটাই হচ্ছে আমার প্রেজেন্ট ইলনেস। দেখেন সে যে আমি যে তার ট্রিটমেন্ট হিস্ট্রি, এটা কিন্তু এই প্রেজেন্ট ডিজিজের, আমি কিন্তু এটাকে প্রেজেন্ট হিস্ট্রি ভিতরে নিয়ে আসছি। এটা একটা আর্ট এফসিপিএস পরীক্ষায় লং কেস প্রেজেন্টেশনের। খুব ভালো করে আমার এই কথাগুলো খেয়াল করবেন। হ্যাঁ, হি হ্যাজ নো সিগনিফিকেন্ট পাস্ট ইলনেস, নো সাচ ইলনেস ইন হিজ ফ্যামিলি। সবগুলা পয়েন্ট বলতে হবে যে পাস্ট ইলনেস কি, ফ্যামিলি হিস্ট্রি কি, সে কি, তার পার্সোনাল হিস্ট্রিটা কি, তার কোনো আনসেফ এন্ড ইলিসিট সেক্সুয়াল এক্সপোজার কোনো হিস্ট্রি আছে কিনা। স্যারের মাথায় ক্লিক, এটা কি এইচআইভি,
আপনি ভ্যাকসিনাইজেশনের হিস্ট্রিটা বললেন না, স্যার বলবে কি হঠাৎ করে তুমি তো তার ভ্যাকসিনাইজেশনের হিস্ট্রি বলো নাই, তুমি তো তার এক্সপোজারের হিস্ট্রি বলো নাই। আপনি বলে ফেলবেন, কোনো কিছু মিস করবেন না। অতিরিক্ত বললে খারাপ নাই, কিন্তু আপনাকে যাতে কোনো কোশ্চেন করতে না পারে। হিস্ট্রি শেষ করে আপনি বলবেন দিস ইজ অল অ্যাবাউট মাই হিস্ট্রি। এগুলা খুব বোল্ডলি বলতে হবে, লাউডলি বলতে হবে। আপনি এমন ভাবে বলবেন যে আপনি বলছেন সবাই শুনছে, পুরো এক্সামিনেশন হলে আপনার দিকে সবাই তাকাই আছে যে আপনি কি বলতেছেন। প্রেজেন্টেশন হবে খুবই স্মার্ট। তারপর আমি কোথায় চলে যাব? এক্সামিনেশনে, তাই না? অন জেনারেল এক্সামিনেশন প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কখনোই বলতে হবে। আপনি শুধু কি বলবেন? শুধুমাত্র যে পজিটিভ বুলেট পয়েন্ট গুলা, হি ইজ এনিমিক, ক্যাকিকটিক, টাং ইজ স্মুথ, এঙ্গুলার স্টোমাটাইটিস, স্কিন ইজ ড্রাই, রাফ, হেয়ারলেস, লাস্টারলেস, বাইপেডাল পিডিং ইডেমা, এগুলো হচ্ছে তার পজিটিভ ফাইন্ডিংস। আদার জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস ইনক্লুডিং ভাইটালস আর উইথিন নর্মাল লিমিট, এটা আপনি একসাথে বলে ফেললেন। হ্যাঁ, এবার আপনি চলে যাবেন কোথায়? যে সিস্টেমের পেশেন্ট ওই এক্সামিনেশনে। অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন পেশেন্ট হ্যাজ অ্যাসাইটিস এভিডেন্ট বাই শিফটিং ডালনেস, আর কিছু নাই অ্যাবডোমিনাল একদিন, দেয়ার ইজ নো অর্গানোমেগালি। অন নার্ভাস সিস্টেম এক্সামিনেশন পেশেন্ট হ্যাজ পেরিফেরাল নিউরোপ্যাথি। আমি যেভাবে বলছি ঠিক আপনি এভাবে বলতে পারবেন, ঠিক আছে? এভিডেন্ট বাই গ্লাভস এন্ড স্টকিং প্যাটার্ন সেন্সরি লস। On musculoskeletal system examination, patients with proximal muscle weakness in both upper and lower limb, evident by muscle power is MRC grade 4 in proximal group of muscles. দেখেন আমি কিন্তু এখানে বুলেট পয়েন্ট গুলো বললাম, স্যাররা খুব বেশি শুনতে চায় না। এটা এমবিবিএস এক্সামিনেশন না, এটা আপনি এফসিপিএস এর এক্সামিনেশন। এখানে প্রেজেন্টেশন হবে শর্ট, বুলেট এবং সিম্পলিফাইড। দিস ইজ অল অ্যাবাউট মাই হিস্ট্রি এন্ড এক্সামিনেশন বলে কিন্তু আপনি শেষ করবেন না, আপনি একবারে ডায়াগনোসিস পর্যন্ত বলে ফেলবেন। হ্যাঁ, সো মাই পসিবল ডায়াগনোসিস ইজ malabsorption syndrome which may be due to chronic pancreatitis. For this I have other differentials. This malabsorption syndrome may be due to other possibilities are intestinal tuberculosis, GI lymphoma, inflammatory bowel disease. তখনই স্যার বলবেন নেক্সট কোশ্চেন। এগুলো মাথায় রাখতে হবে যে এই চারটার মধ্যে তুমি কোনটাকে প্রথমে রাখবে। তো আপনি বললেন ধরেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তারপরেই স্যার বলবে কেন তুমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসকে 1 নম্বরে রাখছো, কেন তুমি ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসকে 1 নম্বরে রাখলা না? আচ্ছা, তুমি যে ডিফারেনশিয়ালস ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস বললা, কেন তুমি ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস বললা, কেন এটাকে 1 নম্বরে না বলে 2 নম্বরে বললা? যে তারপরে শুরু হয়ে যাবে এই ফার্স্ট কোশ্চেন শুরু হবে আপনার এই পয়েন্টগুলো দিয়ে। তারপর বলবে যে তুমি যে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম বলছো, তোমার পেশেন্টের ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমের কি কি ফিচার আছে, এই পেশেন্টের কি কি ফিচার আছে, ম্যালঅ্যাবজর্পশনের কি কি ফিচার নাই। ঠিক আছে, কোশ্চেন করতে তো কোনো সমস্যা নাই। সুতরাং কি প্যাটার্নের কোশ্চেন হয় এগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। এইবার যদি আমি চলে যাই ধরেন শর্ট কেস, আমি একটা শর্ট কেস ধরেন আমি আপনাদেরকে প্রেজেন্ট করছি একটা শর্ট কেস। আমি কি বলছি যে এখন থেকে দেখতে হবে, প্রতিদিন দেখতে হবে, ডিফারেন্ট ইনস্টিটিউশনে দেখতে হবে এবং পরীক্ষার মতো করে দেখতে হবে। এই ক্লিনিক্যাল পরীক্ষাটা হচ্ছে একটা অনেকটা আমি বলবো যে মঞ্চ নাটকের মতো। আপনি মঞ্চ নাটকের আগে কখনো রিহার্সাল করলেন না, আপনি নাটকের মঞ্চে গিয়ে আপনি যদি আশা করেন আমি খুব ভালো করে একটা ভালো অভিনয় করতে পারবো, এই আশা করাটা কিন্তু বোকামি। আপনাকে এর আগেই অসংখ্যবার শতবার আপনাকে অভিনয়ের একটা আপনাকে রিহার্সাল করতে হবে, তাই না? আপনি কি বলবেন যে there is a catheter in situ, muscle tone is increased in the form of spasticity in both lower limb involving both proximal and distal group of muscle. ঠিক আছে, আমি আপনাদেরকে ফেসবুকে লাইভে আমি দেখতে পাচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ফেসবুক লাইভে করতে পারেন। ঠিক আছে, আমি আমার প্রেজেন্টেশন খুব অল্প সময় 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমি আপনাদের কোশ্চেনে অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর muscle tone is increased in the form of spasticity in both lower limb involving both proximal and distal group of muscle. There is weakness in both lower limb. দেখেন আমি কি বলছি, evident by muscle power is MRC grade 3 in both lower limb involving both proximal and distal group of muscle. এই যে এই শব্দগুলা, এই সেন্টেন্সগুলা, এগুলো এতবার আপনি বলবেন যে বলতে বলতে আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে। আপনি 100 বার বলবেন, একটা শর্ট কেস 100 বার বলবেন। both knee and ankle jerks are exaggerated. আমাদের যেটা সমস্যা যে আমরা বলতে চাই না, আমরা মনে করি এগুলোতে আমরা পারবো, এটা বলার কি আছে। কিন্তু এই যে এই পারবো এটা বলার কি আছে, এইটা থেকে পরীক্ষার হলেও কিন্তু আর বের হয়ে ওঠে না আমি মনে করি। both knee and ankle jerks are exaggerated
রাউন্ডে যখন থাকবেন স্যার যদি জিজ্ঞেস করে এই কে এক্সামিনেশন করবে, আপনি স্বতঃস্ফূর্ত হয়ে আগায় যাবেন। কে প্রেজেন্ট করবে, আপনি প্রেজেন্ট করবেন। ভুল হোক, প্রথম দিন ধরেন আপনার 25% হবে, তারপর দিন দেখবেন 40% হবে, তারপর দিন 60% হবে, তারপর দিন 80% হবে। Both knee and ankle jerks are exaggerated. Plantar reflexes are bilateral, extensor or equivocal. Both ankle clonus are present. All modalities of sensation এভাবে বলতে হবে কিন্তু, including joint position and vibration sense are impaired up to the level of thoracic 10. Coordination could not be evaluated. Spine, there is no abnormality. Gait could not be evaluated. On relevant examination, upper limb is normal. যে কোনো শর্ট কেসে মাথা তোলে আপনি প্রথম কথা বলবেন, স্যার আই ওয়ান্ট টু সি দ্য রিলিভেন্ট দেখা ছাড়া কোনো শর্ট কেস শেষ হবে না। বিএসএর মধ্যে মর্নিং সেশন একবার জলিল স্যার সবাইকে শপথ করাইছে, যে বলো যে আমি শপথ করিতেছি যে, ওই যে আমরা স্কুলে থাকতে আমরা অ্যাসেম্বলিতে শপথ করতাম না, যে আমি শপথ করিতেছি যে, স্যার এইভাবে শপথ করাইছে সবাইকে, যে আমি শপথ করিতেছি যে যে কোনো শর্ট কেস শেষে আমি রিলিভেন্ট দেব। রিলিভেন্ট দেখা ছাড়া কোনো শর্ট কেস শেষ হবে না। হ্যাঁ, রিলিভেন্ট আপনাকে অবশ্যই দেখতে হবে। শর্ট কেসে কিন্তু আপনাকে মানে যে ডিফারেন্সিয়াল চাচ্ছে না, স্যাররা চায় যে এই পেশেন্টের পসিবল কি কি হতে পারে, এই পেশেন্টের কি হতে পারে। আপনি কি বলবেন যে হোয়াট ইজ ইউর ইমপ্রেশন, আপনি বলবেন যে স্পাস্টিক প্যারাপেরিসিস উইথ সেন্সরি ইম্পেয়ারমেন্ট আপ টু দ্য লেভেল অফ থোরাসিক 10। ঠিক আছে, তাহলে হোয়াট মে বি দ্য কজ, আপনি তখন বলবে দিস ইজ স্পাস্টিক প্যারাপেরিসিস। এটা কেন হতে পারে? এটা মায়োলোপ্যাথির কারণে হতে পারে। এটা মায়োলোপ্যাথি, কমপ্রেসিভ মায়োলোপ্যাথি হতে পারে অথবা নন কমপ্রেসিভ মায়োলোপ্যাথি হতে পারে। হ্যাঁ, তারপর স্যার বলবে যে তোমার কোনটা মনে হচ্ছে, এটা কি কমপ্রেসিভ মনে হচ্ছে না নন কমপ্রেসিভ মনে হচ্ছে। যদি কমপ্রেসিভ হয় এটার কজ কি হতে পারে? টিবি মনে হচ্ছে তোমার কাছে, না এটা সেকেন্ডারি মনে হচ্ছে। আপনাকে এই কোশ্চেন গুলো, যে এই পেশেন্টের তোমার কাছে কি মনে হচ্ছে, স্যাররা চায় আপনি কতটুকু শার্প। যে স্যাররা মনে করে যে আপনি যদি আজকে পাশ করে চলে যান, আজকে পাশ করে চলে গেলে কালকে চেম্বারে আপনি 1 ঘন্টায় আপনি প্রতিদিন 30টা 40টা রোগী দেখবেন, স্যারদের ধারণাটা এরকম আর কি। যদিও মানে রিয়েল সিনারিও ইজ অনেক ডিফারেন্ট। তাহলে স্যাররা চাচ্ছে যে আপনি কত শার্প, যে এই পেশেন্টের কি মনে হচ্ছে। স্যারদের অধিকাংশ কথাই কিন্তু এই পেশেন্ট রিলেটেড, এটা মনে রাখবেন। যে আপনাকে কিন্তু মুখস্থ কোনো কিছু জানতে চায় না। যদি বলে যে পেরিফেরাল নিউরোপ্যাথির কজ কি শর্ট কেসে, আপনি জীবনে কোনোদিন পেরিফেরাল নিউরোপ্যাথির কজ মুখস্থ বলতে যাবেন না, কোনোদিন পেরিফেরাল নিউরোপ্যাথির কজ মুখস্থ বলতে যাবেন না। স্যাররা জানতে চাচ্ছি এই পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথির কজ কি হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়ে হোয়াট মে বি দ্য পসিবল লেভেল অফ কম্প্রেশন, আপনি বলেন যে thoracic 7। তাহলে পসিবল কজ অফ কম্প্রেশন ইন দিস পেশেন্ট, এই পেশেন্টের কি কি হতে পারে। যেমন ধরেন একটা ইয়াং পেশেন্ট 25 ইয়ার্স, তাকে আপনি কি বলবেন যে এটা সেকেন্ডারিজ হতে পারে? আপনি কখনোই কিন্তু বলবেন না। একটা এল্ডারলি পেশেন্ট হলে আপনি বলতে পারেন এটা সেকেন্ডারিজ হতে পারে, তাই না? মানে এটা ইন্ডিভিজুয়ালিস্ট হয়ে যাবে। স্যাররা জানতে চাচ্ছে যে এই পেশেন্টের ক্ষেত্রে পসিবিলিটি কি। আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট আর দ্য আদার কজেস অফ স্পাস্টিক প্যারাপেরিসিস উইদাউট সেন্সরি ইম্পেয়ারমেন্ট। স্পাস্টিক প্যারাপেরিসিস যদি পেশেন্ট এল্ডারলি হয় তাহলে এমএনডি হতে পারে, যদি পেশেন্ট ইয়াং হয় হেরিডিটারি স্পাস্টিক প্যারাপেরিসিস হতে পারে। এখানে ব্যাপারগুলো খেয়াল করবেন, একটা এল্ডারলি পেশেন্ট কিন্তু আপনি ডিডিতে নিয়ে আসলেন হেরিডিটারি স্পাস্টিক প্যারাপেরিসিস, এটা কিন্তু বড় ধরনের একটা অফেন্স। স্যাররা এগুলাতে খুবই হার্ড হয় এবং দেখা যাবে যে আপনার এই একটা শব্দের জন্য আপনার টোটাল পরীক্ষাটা শেষ হয়ে যেতে পারে। একটা ইয়াং পেশেন্ট ধরেন 20 ইয়ার্স, আপনি বললেন যে এটা এমএনডি হতে পারে। এই ব্যাপারগুলো স্যাররা খুবই মাইন্ড করে, কারণ স্যাররা জানতে চায় যে এই পেশেন্টের কি হতে পারে। ঠিক আছে, আচ্ছা যেমন একটা কোশ্চেন যে হাউ উইল ইউ ক্লিনিক্যালি সাসপেক্ট ইন্ট্রামেডুলারি কম্প্রেশন, ক্লিনিক্যালি কিভাবে বুঝবেন। এটা শর্টকাট অ্যান্সার গুলো, এগুলো আপনারা ডিসকাশন করতে করতে রাউন্ডে থাকতে থাকতে স্যারদের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আপনারা জানবেন। স্যারদের রাউন্ডে থাকার চেষ্টা করবেন, স্যাররা রাউন্ডে এবং মর্নিং সেশনে যে কোশ্চেন গুলো করে পরীক্ষা এগুলাই। পরীক্ষা কিন্তু বিলিভ মি অর নট, পরীক্ষা কোনো জটিল জিনিসের ভিতর দিয়ে হয় না, পরীক্ষা একেবারেই সুপারফিশিয়াল একটা জিনিসের উপর দিয়ে। ঠিক আছে, হোয়াট আর দ্য সেন্ট্রাল কজেস অফ স্পাস্টিক প্যারাপেরিসিস, এগুলা থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো আপনারা জানেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বলছি যে পরীক্ষা হয় একটা সুপারফিশিয়াল জিনিসের উপর দিয়ে। পরীক্ষা কখনোই ডিপের পরীক্ষা আপনার অ্যাসেস করার সুযোগ নেই। কোথায় ডিপে যাবে, এই অল্প সময়ে তো ডিপে যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। সুতরাং আমি বলবো যে সুপারফিশিয়াল জিনিস জানে এবং সব জিনিস জানে এবং এনি টাইম এটা রিপ্রোডিউস করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারে, সেই পরীক্ষায় পাশ করতে পারবে। কেন আমি বলছি, ধরেন আপনি নার্ভাস সিস্টেম, এমন হতে পারে যে পরীক্ষার 2 মাস ধরেন আপনি নভেম্বরের 15 তারিখের পরে আর কোনোদিন নার্ভাস সিস্টেম পড়ার সুযোগ নাও পাইতে পারেন। কেন? ডেভিডসনের 33টা চ্যাপ্টার। ঠিক আছে বাবা, আমার শেষ।
একটা চ্যাপ্টার যদি আপনি একদিনও লাগে তাইলে কিন্তু 33টা চ্যাপ্টার পড়তে 33 দিন। তাইলে আপনি এমন ভাবে রিপ্রোডিউস করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে যে 1.5 মাস পরেও আপনি এই জিনিসটা সম্পর্কে সুপারফিশিয়াল জিনিস জানেন এবং একেবারে সবকিছু জানেন। ঠিক আছে, জানেন এবং একেবারে সবকিছু জানেন, সরি সবকিছু না, সুপারফিশিয়াল জিনিসটা জানেন, বেসিক জিনিসটা জানেন এবং এটা এনি টাইম আপনি রিপ্রোডিউস করতে পারবেন। সকল জিনিসের বেসিক জিনিস এবং সুপারফিশিয়াল জিনিস আপনাকে এনি টাইম রিপ্রোডিউস করার মতো ক্যাপাবিলিটি যেদিন অর্জন করেছেন আপনি মনে করবেন আপনার যে এফসিপিএস পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর আজকে থেকে, এখন থেকে আপনারা যে কোনো জিনিস পড়ার আগে, যে কোনো জিনিস ডিসকাশন করার আগে আপনি চিন্তা করবেন এটা আমার কোথায় লাগবে, এটাকে আমার রিটেনে লাগবে, এটা আমার ক্লিনিক্যালি লাগবে, নাকি আমার এটা ওসপিতে লাগবে। যদি লাগে তাহলে আমার, যদি ওসপিতে লাগে ওসপির মতো করে পড়বো, যদি ক্লিনিক্যালি লাগে তাহলে ক্লিনিক্যালের মতো করে পড়বো, যদি রিটেনে লাগে তাহলে রিটেনের মতো করে পড়বো, আর যদি কোথাও না লাগে তাহলে আমি এটা আর পড়বো। এখন থেকে যারা আপনাদের সাথে বেশি বেশি ধরেন পণ্ডিতি ডিসকাশন করতে চায়, যে বিভিন্ন জার্নালের রেফারেন্স দিতে চায়, হেরিসনের রেফারেন্স দিতে চায়, ওদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিবে, ওদের সাথে বেশি সময় কাটাবেন না, আপনার মাথাটা গরম করে দিবে। আপনার প্রিপারেশনের 80% হচ্ছে ডেভিডসন বেসিস, বাকি 20% হচ্ছে আপনার রাউন্ড, মর্নিং সেশন, তারপর ধরেন এই জেনেসিসের এই ক্লাসগুলা, আগের বছর যারা পরীক্ষা দিয়েছে ওদের সাথে ডিসকাশন, এই ব্যাপারগুলা। যারা আপনাদেরকে এখন এইগুলার বাইরে নিয়ে যেতে চায় ওদের সাথে বেশি সময় কাটাবেন না, যারা খুব জ্ঞানগর্ভ আলোচনা করতে চায় ওদের সাথে আপনারা বেশি সময় কাটাবেন না। বিলিভ মি অর নট, এটা পরীক্ষায় খুব বেশি কাজে আসবে না। আর এই তো আপনাদের সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ। আশা করি আপনাদের এই ক্লাসটা হেল্পফুল হয়েছে। যারা শুরু থেকে দেখতে পারেন নাই আপনারা একেবারে প্রথম থেকে দেখে নেবেন। আমি প্রত্যেকটা কথা আমি আমার মনে হয় আমি গুরুত্বপূর্ণ বলেছি। সবশেষে অনেকে দেখেন যে বেশ কয়েকবার পরীক্ষা দেওয়ার পরে তারপর হতাশ হয়ে যায়, তারপর ক্লান্ত হয়ে যায়, হাল ছেড়ে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো যে ডোন্ট স্টপ when you are tired but stop when you are done। এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই কথাগুলো। সুতরাং আপনাদের সবার উদ্দেশ্য আমার কথা হচ্ছে একই রকম, আপনাদের সাথে আমার অনেক বেশি দেখা হবে, আপনাদের সাথে আমার অনেক ক্লাস হবে তো ইনশাল্লাহ। তো তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আরো কিছুক্ষণ আছি আপনাদের সাথে লাইভে, আমি আপনাদের কমেন্ট গুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো লাগলেও বলেন, অথবা যদি খারাপ লাগে সেটাও বলেন, যদি কোনো পরামর্শ থাকে সেটাও বলেন। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। আমি আপনাদের কোশ্চেন গুলো দেখতে পাচ্ছি। মোহাম্মদ কামরুজ্জামান, নাইস টু সি ইউ ডিয়ার মেহেদী ভাই, এক্সেলেন্ট প্রেজেন্টেশনস, থ্যাংক ইউ কামরুজ্জামান। বৃহস্পতিবার ম্যাম একটু জাস্ট এক মিনিট সময় নিয়েছে স্যার, ক্লাস শেষ হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ শেষ হয়েছে, আপনি একটু মিউট করে দেন। লাইভ কি মিউট করব? লাইভ না, লাইভে থাকবে, লাইভে থাকবে। আচ্ছা ঠিক। সাখাওয়াত রহমান, থ্যাঙ্কস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিকাশ মন্ডল, এক্সেলেন্ট, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। সাইদুজ্জামান সাইদু, আপনার প্রশ্ন হচ্ছে আমরা যারা ঢাকায় ট্রেনি না তাদের ক্ষেত্রে কি রকম হবে? আপনি অলওয়েজ স্যারদের কথা, কোশ্চেন গুলো শোনার কথা বললেন, চিটাঙ্গে এইরকম ডিসকাশন হয় না মর্নিং সেশনে, রাউন্ডে, সেই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, অনেকের একটু ধারণা যে পরীক্ষা পাশ করার জন্য মনে হয় ঢাকায় আসা জরুরি। আমি বলবো যে ঢাকায় আসতে পারলে ভালো, কিন্তু ঢাকায় আসা যে জরুরি এরকম বলবো না। যেমন আমি কুমিল্লা মেডিকেল কলেজে ট্রেনিং করেছি, আমি পাশ করেছি ঢাকায় আসার পরে, কিন্তু আমার সাথে অনেকেই কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ট্রেনিং করেছে এবং সেখান থেকে ওরা কখনোই ঢাকায় আসেনি এবং সেখানে মর্নিং সেশন এবং এগুলোতে রাউন্ডগুলোতে অ্যাটেন্ড করেছে এবং ওনারা পাশ করেছে এবং ওনারা যথেষ্ট পরিমাণে দক্ষ, ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ফয়সাল খান, গ্রেট, স্টে সেফ, জি থ্যাংক ইউ ফয়সাল খান। নাইমা মনসুরা, এক্সেলেন্ট প্রেজেন্টেশন, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুশল ইস্তেক, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। জেরিন শাম্মি লিরা, থ্যাঙ্কস, ভেরি গুড ক্লাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইসমাইল, এক্সাম এ নিউ ফর মি, ওল্ড ফরম্যাট ভাইয়া, যে ওল্ড ফরম্যাট, হ্যাঁ আমি আজকের ক্লাসটা মূলত ওল্ড ফরম্যাটের উপরে ডিসকাশন করেছি, যে নিউ ফরম্যাট এখনো বিসিপিএস আমরা শিওর না যে নিউ ফরম্যাটের উপর পরীক্ষা হবে নাকি ওল্ড ফরম্যাটের উপরে হবে।
খুব সম্ভবত ওল্ড ফরম্যাটের উপরে হতে পারে আমার মনে হয়, যদি কোভিড পরিস্থিতির ইমপ্রুভমেন্ট না হয়। মোহাম্মদ শাহজাদা মিয়া, ভেরি হেল্পফুল ইনফরমেশন, জি থ্যাংক ইউ ভেরি মাচ। শিমুল তালুকদার, কারা বারবার খারাপ করে তাদের যারা বারবার খারাপ করে তাদের জন্য অ্যাডভাইস, যারা বারবার খারাপ করে তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে কোথায় আমার খারাপ হচ্ছে, আমার কি রিটেনে নাকি ক্লিনিক্যাল নাকি ওসপি। যারা পাস করেছে ওদের সাথে আপনি ডিসকাশন করেন যে আমার খারাপ কোথায় হচ্ছে, অথবা ইন্ডিভিজুয়ালি যারা জেনেসিসের মেন্টর রয়েছে ওদের সাথে ডিসকাশন করেন। আর আপনি কখনো হতাশ হয়ে পড়বেন না, ইনশাল্লাহ আল্লাহ যেদিন চায় সেদিনই আপনি পাস করবেন। আপনি যখনই আপনি সফল হবেন সেদিন গিয়ে থামবেন, আপনি যখন টায়ার্ড হবেন তখন কিন্তু থামবেন না, সফল হওয়ার আগ পর্যন্ত আপনি চলতে থাকবেন। ফিরোজ মন্ডল, ফেজ বি ইন্টারনাল মেডিসিনের জন্য এডমিশন হলে কেমন হবে? হ্যাঁ, এটা তো ফেজ বি ইন্টারনাল মেডিসিন যারা বিএসসি মধ্যে থাকে ওদের সাধারণত প্রয়োজন হয় না, বিএসসি মোড যারা বাইরে রয়েছেন ওরা এডমিশন হতে পারে না। শর্ট কেসে সিবিএস এক্সামিনেশন রিলিভেন্ট কি দেখতে চাইবো, এটা ইনশাআল্লাহ আমি এখন বলছি না, শর্ট কেসের উপর আলাদা ক্লাস হবে সিবিএস এর উপরে, অবশ্যই রিলিভেন্ট দেখতে হবে। বলবো যে শর্ট কেস রিলিভেন্ট দেখা ছাড়া কখনোই শর্ট কেস শেষ হবে না। হাসান জনি, থ্যাঙ্কস ফর নাইস প্রেজেন্টেশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে আপনারা অনেকেই দেখেছেন এবং আপনারা ফিডব্যাক দিচ্ছেন এবং রিপ্লাই দিচ্ছেন। তারিক হাসান, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। Want to ask you about foundation examination. I am very weak in it. Please advise. Wonderful presentations by the way. কেউ উইক না, আমি বলবো যে মেডিকেলে যারা পড়ে কেউই উইক না। আমি যখন জেনেসিসে প্রথম আসি এবং প্রথম যখন ক্লাস করি আমি আল্লাহর মধ্যে ফার্স্ট টাইম পাস করেছি এবং পরীক্ষাও খুব ভালো হয়েছে। আমার পরীক্ষা দিয়ে আমার মনে হচ্ছে যে আমি ইনশাআল্লাহ পাস করব। প্রথম যখন পরীক্ষাগুলো দেই আমি লং টেস্টে 25 পেয়েছি 10, এটা আস্তে আস্তে বেড়ে 11 হয়েছে, 12 হয়েছে, আস্তে 13 হয়েছে, 14 হয়েছে, 15 হয়েছে, 16 হয়েছে। আপনি চেষ্টা করেন, ইফ ইউ ট্রাই ইউ ক্যান। সাইদুজ্জামান, সাইদু, থ্যাঙ্কস ভাইয়া। শিমুল তালুকদার, থ্যাঙ্কস মেহেদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খন্দকার মনিরুল আলম রাসেল, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, জি থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার মনে হয় আজকের লাইভ আমরা এখানেই শেষ করতে পারি। আপনারা যারা ধৈর্য ধরে শুনেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। জি আনিস ভাই, আমার শেষ, আপনি লাইভ শেষ করে দিন।